নমস্কার সকলকে। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পড়াশোনার মধ্যে আছেন। আমরা আজকে যে ক্লাসটি করব আমাদের 14 নম্বর ক্লাস, আমাদের এসএলএসটি ক্লাস। আগে অলরেডি ক্লাসটা একটু রেকর্ড করা হয়েছিল, বাট দ্য থিং ইজ আমাদের ইয়ারফোনের চার্জ চলে যাওয়ায় নতুন একটা ইয়ারফোন ইউজ করছি। জানি না কতটা শুনতে পারবেন আপনারা, আশা করছি শুনতে পারবেন। অত্যন্ত উপযোগী একটি ক্লাস এবং সময় উপযোগী, এক্সাম উপযোগী একটি ক্লাসকে আমরা আজকে করানোর চেষ্টা করব। খুব ঝটপট করে সমাসের একটা ধারণা আমি আপনাদের সাথে ক্লিয়ার করব। সমাস কি জিনিস হয়, সমাসের বিভাগগুলো কিরকম হয়, এই প্রত্যেকটা বিষয়। যদি বলেন এই মুহূর্তে কেন, এখন তো একেবারে এক্সামের সামনে চলে এসেছে, এই মুহূর্তে আপনি যদি প্র্যাকটিস বা ধারণাগত বিষয়ের মধ্যে থাকেন, জানবেন যে বিষয়টা আপনার কাছে অনেকটা বেশি ক্লিয়ার থাকবে এবং আপনার মস্তিষ্কে থাকবে, আপনি কাজগুলো করতে পারবেন। আমরা সময়ের সাথে, প্রেশারের সাথে সব বিষয়পত্র ভুলে যাই, তাই একটু লেট করে এই বিষয়টা করানো। যদি বলেন কি কি কাজে লাগবে, প্রত্যেকটা কাজে লাগবে, কি কাজে লাগবে না বলুন, এরকম একটা জায়গা থেকে ব্যাখ্যা করা। টিজিটি পিজিটি লেভেলের আপনি যদি পরীক্ষা দিয়ে থাকেন, আপনি যদি ডাব্লিউবিএসএলএসটি পরীক্ষা দিয়ে থাকেন, যেটা 2025-এ আপনি যদি ক্যান্ডিডেট হয়ে থাকেন, অবশ্যই লাগবে। আপনি যদি বিপিএসসি ক্যান্ডিডেট হয়ে থাকেন, সেক্ষেত্রে লাগবে। আপনি যদি স্টেটের ক্যান্ডিডেট হয়ে থাকেন, সেক্ষেত্রে লাগবে। আপনি যদি ডাব্লিউবি টেটের ক্যান্ডিডেট হয়ে থাকেন, সেক্ষেত্রে লাগবে। আর আপনি যদি আপার প্রাইমারি ক্যান্ডিডেট হয়ে থাকেন, সেক্ষেত্রে লাগবে। এছাড়া অল ওভার ওয়েস্ট বেঙ্গলে আপনি যে কোনো ধরনের পরীক্ষা, যেটা বাংলা ওরিয়েন্টেড দিচ্ছেন বা গ্রামার ওরিয়েন্টেড পরীক্ষা রয়েছে আপনার সামনে, কম্পিটিটিভ হোক, স্কুল লেভেলে হোক, ইউনিভার্সিটি লেভেলে হোক, আপনি প্রত্যেকটা জায়গায় সমস্যা ক্লাস আপনার কাছে লাগবে। প্রচুর জায়গায় করিয়েছে আপনাদের সমস্যার ক্লাস। আজকে মূলত ভাবে পুঙ্খানুপুঙ্খ ছোট একটা বিষয়কে ব্যাখ্যা করা বা নতুন করে আরো একবার আপনাদের সামনে প্রেজেন্ট করা। কেন প্রেজেন্ট করা, এখানে আপনারা যতজন আছেন তাদের জন্য ক্লাসগুলো আমার মনে হচ্ছে কোথাও উপযোগী হবে, বা তাদের প্রয়োজনীয়তা জায়গা থেকে তারা আমাকে ফলো করে এবং এখানটা দেওয়া অত্যন্ত কর্তব্য মধ্যে পড়ে, যেখানে আমার সাথে আমার স্টুডেন্টরা সরাসরি যুক্ত হতে পারে। আমি একটু বলে দিই, আমি নন্দিতা ঘোষ, আমার চ্যানেলের নাম ইয়ারসেলফ বাই নন্দিতা ঘোষ। আপনাদের যদি অবশ্যই কাজে লেগে থাকে, চাকরির সাথে আপনারা যুক্ত হতে পারি। আমি সাধারণত আপনাদের বেঙ্গলি এবং আমাদের সিডিপি নামে একটি সাবজেক্ট আছে, চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজি। আমি এই দুটো সাবজেক্ট আপনাদের সামান্য মাত্র দেখিয়ে দিয়ে থাকি, আপনাদের চেনা পরিচিত জগৎকে আরো একটু পরিধিটা বাড়াতে পারি। যারা বিভিন্ন বড় বড় ইনস্টিটিউটে ভর্তি হতে পারেনি, যারা নিজেদের সম্পূর্ণ পরিচিতি নিজেরা করে নিজেদের প্রিপারেশন করতে চাইছেন, তাদের জন্য এই ক্লাসগুলো আশা করছি হেল্প করবে। অবশ্যই বিশ্ব সাসপেন্সের জন্য আপনাদের একটি হেল্প করবে। ক্লাসগুলো অবশ্যই দেখবেন, কেমন লাগছে জানাবেন, কিভাবে করলে আপনাদের আরো একটু সুবিধা হয়। এখন আমাদের হাতে 30 দিন বাকি, সেভাবে আমরা ক্লাসগুলোতে করাবো। ছোট্টর মাধ্যমে কোনো গল্প কথা, বিশেষ কোনো উদাহরণ, মুখস্থ কোনো বিদ্যা না দিয়ে আন্ডারস্ট্যান্ডিং লেভেলকে গ্রোথ করার মাধ্যমে আমরা সমাজকে দেখানোর চেষ্টা করব, এতদিন ধরে যেভাবে দেখেছেন তার থেকে একটু আলাদা ভঙ্গিতে। জাস্ট বুঝবো গাছ কাকে বলে, বা জাস্ট বুঝবো সমাস কি জিনিস হয়, খায় না মাথায় দেয়। যদি মাথায় দেয় তাহলে মাথায় দেওয়ার ধারণাটা ক্লিয়ার করবো, যদি খায় তাহলে খাওয়ার ধারণাটা ক্লিয়ার করবো। বুঝতে পারলেন? কোনো রোড মেমোরাইজেশন নয়, কোনো ধরনের বিষয়বস্তু নয়, শুধুমাত্র সহজ সরল ভাষায় আপনি পড়াশোনা করবেন এবং এগিয়ে যাবেন। ঠিক আছে? তো আমাদের এই পাঁচিল দিয়ে একটা সাপ যাচ্ছে হেঁটে, সেটা আমি দেখছি, হেঁটে হেঁটে মানে শুয়ে শুয়ে। যাই হোক, আপনাদের ক্লাস কখন হয়ে থাকে আমি একটু বলে দিই। রেকর্ডেড ভার্সনে আপনাদের প্রত্যেকদিন 2 PM ক্লাস আপলোড করা হয়ে থাকে, আমি আপলোড করে থাকি আপনাদের জন্য। প্রত্যেকদিনই বাংলা ক্লাস আপলোড হয়। আগে আমরা মানে মূলত ভাবে 4 দিন বাংলা এবং 2 দিন সিডিপি ক্লাস আপলোড হয়, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু আমাদের এসএলএসসি পরীক্ষাটা একেবারে দোরগোড়ায়, সেজন্য আমি কেবলমাত্র বাংলা ক্লাসে কিছুদিন ধরে আপনাদেরকে প্রোভাইড করছি, যেখানে আপনারা পিজিটি লেভেলে সম্পূর্ণ প্রিপারেশন করতে পারেন। পিজিটি লেভেলে অর্ধেক প্রিপারেশন হওয়া সম্ভব, কারণ পিজিটি লেভেলের যেই বইগুলো আপনাদের পাঠ্যাংশ হিসাবে রয়েছে, পিজিটি লেভেলেও সেই বইগুলো পাঠ্যাংশ হিসাবে রয়েছে। গ্রামারের দিকেও আপনাদের হেল্প হবে, যেটা হেল্প হবে না সেটা হচ্ছে পিজিটি লেভেলের টেক্সটের ক্ষেত্রে, ওটা আপনারা নিজেই করতে পারবেন। তো অধিকাংশ জায়গা আমরা কভার করার চেষ্টা করছি বা নিজেদের মতো করে পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা এবং রসবিচারের চেষ্টা করছি। আশা করছি সেগুলো আপনাদের কাজে লাগবে। জানবেন যে কোনো একটা পরীক্ষা দেওয়ার জন্য আন্ডারস্ট্যান্ডিং লেভেল এবং প্রত্যেকটা জিনিসকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখা অত্যন্ত জরুরি, যখন সেটা আমাদের সাবজেক্টের উপরে। আপনি কোনো গলধারা পরীক্ষা দিচ্ছেন না, কেবলমাত্র আপনাকে দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর নাম জিজ্ঞেস করবে না, কোনো জেনারেল নলেজের কোয়েশ্চেন নয়, এটা আপনার সাবজেক্টিভ কোয়েশ্চেন। যে সাবজেক্টটা আপনি টিজিটি লেভেলে, ধরে নেওয়া হয় যে আপনি গ্রাজুয়েশন পাশ করে এসেছেন এবং পিজিটি লেভেলে হায়ার থেকে হায়ার নলেজও আপনি কিন্তু আসেন। আপনাদের সাবজেক্ট সম্পর্কে কতটা নলেজ রয়েছে, সাবজেক্টের আপনি কতটা দোরগোড়া পৌঁছেছেন এবং কিভাবে নিজেকে ব্যাখ্যা করে প্রেজেন্ট করতে পারছেন, সে প্রত্যেকটা জায়গায় কিন্তু উপযোগী আপনাদের এই ক্লাসগুলো।
অনেকটা কথা বললাম, এবার ক্লাসে যাবো একটু। সমাজ সম্পর্কে আমরা একটা ধারণা ক্লিয়ার করবো। এর আগে 13টা ক্লাস হয়েছে, সেগুলো অন্যান্য প্রত্যেকটা বিষয়কে নিয়ে। একটু সমাসে আমরা চলে যাব। সমাস কি জিনিস হয় আপনাদের একটু আমি বোঝানোর চেষ্টা করব। মাথায় রাখবেন সবসময় যে আমরা যখন কোনো কথা বলি, এই যে অনেক বড় বড় সেন্টেন্সই ব্যবহার করে থাকি। এবারে সবসময় আমাদের সবসময় এই বড় বড় সেন্টেন্স গুলো বাক্যের মাধুর্যতাকে কখনো দিয়ে তুলে না। যে পদ হইতে আপনি চ্যুত হলেন, এই পদ হইতে আপনি চ্যুত হওয়া উচিত হয় নাই, বা আপনার সাথে খুবই খারাপ হইয়াছে, আমি যদি এই কথাটি বলে থাকি, বা বৃক্ষ হইতে চ্যুত পাতাটির এখানে অবস্থা, আজ যদি বৃক্ষ হইতে চ্যুত না হতো তাহলে এরকম হতো না। বা পঙ্কে জন্মায় যে সে ভীষণই করুণ অবস্থায় দিন যাপন করে, আমি যদি এই কথাটি বলে থাকি, আপনি জানবেন যে পঙ্কে জন্মে যে আমরা এটাকে ছোট করে পঙ্কজ বলতে পারি, ঠিক যেমন করে পদ হইতে চ্যুতকে আমরা পদচ্যুত বলতে পারি, বৃক্ষ হইতে চ্যুতকে বৃক্ষচ্যুত বলতে পারি। তো এই ছোট শব্দের দ্বারা আমরা সেটাকে প্রেজেন্ট করতে পারি। জানবেন সমাসের শুধুমাত্র এইটুকুনি কাজ। এই যে বাক্যের বা আমাদের শব্দের যে আড়ম্বরতা, যা বাক্যের সৌন্দর্যকে বা মানুষকে কষ্ট সাধন করাতে পারে, সেখান থেকে বেরিয়ে আসতে এবং বাক্যের সৌন্দর্যটাকে আরো একটু বাড়িয়ে দিতে আমাদের সমাসের কিন্তু উৎপত্তি হয়েছে। দেখুন আপনি সেটাই পাবেন যে ছোট এবং সুন্দর করে বলার জন্য মূলত ভাবে পরস্পরের অর্থ সম্বন্ধযুক্ত দুই বা তার বেশি পদকে একত্রিত করে এক পদে পরিণত করাকে আমরা সমাস বলে থাকি। সমাসের ক্ষেত্রে এই যে ধরুন আমি পদ হইতে চ্যুত যে উদাহরণটা এখানে লেখা রয়েছে, পদ হইতে চ্যুত, এটার মাধ্যমে আপনি কি বুঝলেন? যে আপনাকে এইভাবে দেখানো হচ্ছে যে পদ হইতে, এটা কি হচ্ছে, পদ হইতে চ্যুত যে কথাটা আমি বলছিলাম, যে আপনি দেখুন এই তিনটে পদের দ্বারা একটি পদকে আপনি দেখানোর চেষ্টা করছেন। আমি জানি না এটা কি সমস্যা হচ্ছে। তো একটি শব্দকে আপনি দেখানোর চেষ্টা করছেন। এই একটি শব্দের মাধ্যমে প্রথমত এতগুলো শব্দের যে বা পদের আড়ম্বরতা ছিল, এটা কোথাও গিয়ে সরে যায় এবং বাক্য কোথাও গিয়ে শ্রুতি মাধুর্যতা অর্জন করে। এবং তার সাথে সাথে বাক্যের যে কষ্ট, একজন মানুষ বা ব্যক্তির বলতে এতটা লম্বা একটা বাক্য বলতে যে কষ্টটা হতো, সেই কষ্টটা কোথাও গিয়ে লাঘব হয়। মূলত ভাবে ছোট করে সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য আমাদের সমাজ তৈরি হয়েছে। এবং সমাসের দুটো অংশকে আপনি দেখতে পারবেন। যখন দেখবেন যে অনেকগুলো শব্দগুচ্ছ মিলিত হয়ে একটি শব্দকে তৈরি করছে বা একটি পদকে তৈরি করছে, সেটাকে আমরা সমস্ত পদ বলি। এবং পদ হইতে চ্যুত এই যে নির্দিষ্ট অংশটি আপনি পেলেন, যে সমস্ত পদের সমন্বয়ে সমস্ত পদ সৃষ্টি হচ্ছে, তাদের প্রত্যেকটিকে কিন্তু আমরা সমস্যমান পদ বলে থাকি। এবং এই টোটাল যে সেন্টেন্সটা বা বাক্যাংশটা রয়েছে, এটাকে কিন্তু আমরা সমস্য মানে ব্যাস বাক্য বলে থাকি। ঠিক আছে? এই ব্যাস বাক্যের আরো দুটো আপনি নাম পাবেন, আমরা পরবর্তী সময় সেটা আপনাকে দেখাবো। মূলত ভাবে জেনে রাখুন যে নির্দিষ্ট পদ বা পদগুচ্ছ দিয়ে আপনি সমস্ত পদকে ব্যাখ্যা করছেন, তাকে আমরা সমস্যমান পদ বলি। যে নির্দিষ্ট নতুন পদটি সৃষ্টি করছেন এই সমস্যমান পদের দ্বারা, তাকে আমরা বলে থাকি কি বলুন তো? তাকে আমরা সমস্ত পদ বলে থাকি। এই যে বৃক্ষ হইতে চ্যুত আমি কথাটা ব্যবহার করলাম, বৃক্ষচ্যুত কথাটা কিন্তু একটি সমস্ত পদ। এবং বৃক্ষ হইতে চ্যুত এই নির্দিষ্ট একত্রিত যে পদ দিয়ে তৈরি করেছেন আপনি, সেটাকে আমরা কি বলছি? সমস্যমান পদ। এবারে এই নির্দিষ্ট পুরো সেন্টেন্সটা, অর্থাৎ বৃক্ষ হইতে চ্যুত বা পালঙ্ক হইতে পতিত, বা যিনি রাজা তিনি ঋষি, বা ছেলে ও মেয়ে যিনি যিনি মূর্খ তিনি পণ্ডিত, আমি যদি এই কথাটি বলে থাকি, তো এই প্রত্যেকটাই যে আমি অংশটা ব্যবহার করছি বাক্যাংশটা, এই প্রত্যেকটাই কিন্তু ব্যাস বাক্য নামে পরিচিত। তিনটির সাথে ধারণা ক্লিয়ার রাখুন, কারণ এসএলএসটি পরীক্ষা যখন দিচ্ছেন আপনি জানবেন যে ব্যাকরণ থেকে আপনার প্রশ্ন আসতে পারে। এছাড়াও আপনি যে বিষয়টি মাথায় রাখবেন সেটা হচ্ছে পদ বিষয়টাকে আমি বারবার বলি, প্রত্যেক জায়গায় বলি, যে আমরা কখনোই বাক্যকে সরাসরি ভাবে বাক্যতে আমরা শব্দকে ব্যবহার করতে পারি না। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা জানবেন যে বাক্যে যে সকল শব্দগুচ্ছ ব্যবহৃত হয় তাকে পদ বলে। এই বিশেষত্বকে শব্দের সাথে নির্দিষ্ট বিভক্তি যুক্ত হয়। এই বিভক্তি সংখ্যা কটি? চারটি বিভক্তি আপনি বাংলায় মাত্র পাবেন, বা অনুসর্গ জাতীয় কোনো বিষয়বস্তুকে পাবেন যেগুলো আপনার সাথে যুক্ত হতে আপনি দেখবেন। এবং সেই নির্দিষ্ট শব্দ যা বিভক্তির সাথে যুক্ত হয়ে বাক্যে ব্যবহৃত হলে তাকে কিন্তু আমরা পদ বলি। ভালো করে বুঝবেন যে সেই নির্দিষ্ট শব্দ যা বাক্যে ব্যবহৃত হলো তা কিন্তু বিভক্তিযুক্ত। সেখানে শূন্য বিভক্তি হতে পারে, সেখানে রে হতে পারে, র হতে পারে, এ হতে পারে, এ ধরনের বিভক্তি কিন্তু আপনি পেতে পারেন। এছাড়া অনুসর্গও পেতে পারেন। এই প্রত্যেকটা বিষয় আপনার কাছে ক্লিয়ার থাকা দরকার যখন আপনি বাংলা গ্রামার করছেন। তার সাথে সাথে সমাজ করার আগে অবশ্যই কারকের ক্লাসটা দেখে আসুন, কারণ
আমরা যখন দেখবেন কর্মধারা এবং তৎপুরুষ সমাজকে আলোচনা করব, সেক্ষেত্রে আপনার কিন্তু কারকের প্রয়োজন হবে। আপনারা জানেন যে সেখানে আমরা কিছু দেখবেন করণ তৎপুরুষ এ তৎপুরুষ ও তৎপুরুষ, কিসে কিসে তৎপুরুষ আপনার মনে হতে পারে তৎপুরুষের এতগুলো বিভাগ কোথা থেকে এলো। আপনি যদি কারক করে আসেন এবং তারপরে সমাসের ক্লাসটা করতে আসেন, আপনি জানবেন যে কারককে আপনার সমাসের জন্যই করানো হয়েছিল। আপনি যেই তৎপুরুষের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে যে বিভাগগুলো পাবেন, সেই প্রত্যেকটা বিভাগ কিন্তু আমাদের কিসের অংশ বলুন তো? কারকের অংশ তৎপুরুষের ক্ষেত্রে হয়ে ওঠে। এবং সেখানে সেই নির্দিষ্ট বিভক্তি এবং নির্দিষ্ট অনুসর্গ আপনি বাদ দিয়ে নির্দিষ্ট সমাজকে নির্বাচন করতে পারেন। এই ধারণা আপনার থাকা দরকার। মনে রাখবেন, ব্যাকরণ ইটসেলফ বা ম্যাথ, ঠিক আছে, ম্যাথের নির্দিষ্ট কিছু নিয়ম থাকে এবং আপনি একটার থেকে আরেকটাকে ওভারল্যাপ করতে পারবেন না। ঠিক তেমনই ভাবে সমাসের ক্ষেত্রে তাই, বা ব্যাকরণের ক্ষেত্রে তাই। মূলত ভাবে সমাস বলা ভুল, ব্যাকরণের ক্ষেত্রে তাই। যে কোনো গ্রামার ধরুন না কেন, আপনি ইংরেজি ধরুন, বাংলা ধরুন, বা অন্য কোনো সাবজেক্টে গ্রামার ধরুন, যেগুলো ল্যাঙ্গুয়েজ পেপারের হয়ে থাকে, আপনি পারবেন না, ওটা সম্ভব না। এটা একটা নির্দিষ্ট ওয়েতে চলতে থাকে, পদানুক্রমিক নীতি যেটাকে বলা হয়ে থাকে। তো এই নীতি এটাই বলে যে আপনি একটার থেকে আরেকটাকে ওভারল্যাপ করতে পারবেন না। আপনাকে প্রথমে পদ বুঝতে হবে, বর্ণ বুঝতে হবে, ধ্বনির বিভিন্ন নিয়ম বুঝতে হবে, আপনি কারক বুঝবেন, তারপর আপনি সমাসে আসবেন, আপনি তারপরে বাচ্যতে আসবেন, বাক্যতে আসবেন। এই সমস্যা আপনার মধ্যে পড়ছে, যেভাবে আপনি শিখবেন। এক্ষেত্রে বলে রাখি, এই ক্লাসগুলো সমস্ত আমাদের প্লে লিস্টে দেওয়া রয়েছে, ঠিক আছে। আমরা একটু দেখে নেবো আর কি কি আমাদের মনে রাখতে হবে। আমরা একটু কালি চেঞ্জ করে নেবো সাথে, আপনারা ভালো করে দেখতে পারবেন। সমস্ত পদ একটি মাত্র পদ হয়ে থাকে। সমস্ত পদ কোনটা বলুন তো? যে নির্দিষ্ট নতুন পদটা আপনি তৈরি করলেন। এই যে বৃক্ষ হইতে চ্যুত, বারবার করে বলছি, এই যে নির্দিষ্ট পদটা আপনি তৈরি করলেন বৃক্ষচ্যুত, এটি হচ্ছে সমস্ত পদ এবং এটি একটি মাত্র পদ এবং একটি মাত্র মাত্রার মাধ্যমে কিন্তু হয়ে থাকে। সমাস কথার অর্থ কি? সংক্ষেপে সংক্ষেপ। এবং ব্যাস কথার অর্থ কি? বিশ্বাস। সমাসের যে পূর্বপদের বিভক্তি থাকে সেটা বা অনুসর্গের ক্ষেত্রে কিন্তু লোপ পেতে দেখা যায়। কি বলতে চাইলেন ম্যাডাম? পূর্বপদ এবং উত্তরপদ সম্পর্কে আপনার ধারণা থাকা দরকার। মানে আমি যদি বলে থাকি দুধ মিশ্রিত ভাত, আমি যদি ধরুন বলে থাকি দুধ মিশ্রিত ভাত, এই যে মিশ্রিত, এটা একটি অনুসর্গ, ঠিক আছে। এবং এই যে পুরো বাক্যটাকে দেখছেন, এটা হচ্ছে ব্যাস বাক্য, বুঝতে পারছেন। এবং তার মানে এটা হবে দুধ ভাত, ঠিক আছে, আশা করছি দেখতে পারবেন। এটি হচ্ছে সমস্ত পদ। এবং এই যে সমস্ত পদ যে দুটি অংশ নিয়ে গঠিত হলো, সেই দুটি অংশ, পূর্বের অংশকে, আগের অংশকে আমরা পূর্বপদ বলে থাকি, পরের অংশকে আমরা পরপদ বলে থাকি। এই দুটি অংশের সাপেক্ষেই কিন্তু পদ নির্ণয় হয়, মানে সমস্ত পদ নির্ণয় হয়। কোনো কোনো পদের ক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে, কোনো কোনো পদের ক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে পূর্ব পদের প্রাধান্য পাচ্ছে। এই যে দুধ মিশ্রিত ভাত, দুধ ভাতকে বোঝানো হচ্ছে, আপনি খুব ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন এতে পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে। তারপরে ধরুন পিতা এবং মাতা আমি যদি বলে থাকি, দেখুন এখানে পিতা এবং মাতা, পূর্বপদ পিতা এবং উত্তরপদ মাতা, এই দুটি যে পদ রয়েছে, এক্ষেত্রে আমরা জানি যে এটা দ্বন্দ্ব সমাসের মধ্যে পড়ে। কেন? দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে দুটি পদেরই প্রাধান্য কিন্তু আমরা দেখতে পারি। মানে এই পূর্বপদেরও অংশ আপনি দেখতে পারবেন, পরপদেরও অংশ আপনি সম্পূর্ণভাবে অর্থ প্রকাশ হতে দেখতে পারবেন। কিন্তু আমি ধরুন অন্য একটা কোনো শব্দ নিলাম, যেখানে দাঁড়িয়ে পূর্বপদের অর্থ প্রাধান্য পাচ্ছে, পরপদের পাচ্ছে না। আমি ধরলাম উপদ্বীপ। আমি যদি ধরি, এখানে অব্যয়ভাব সমাস সেটাকে বলা হয়ে থাকে এবং এখানে পূর্বপদের অর্থকে প্রাধান্য পাচ্ছে। মূলত ভাবে এটাই বোঝানোর চেষ্টা করছিলাম আমি, যে পূর্বপদের ক্ষেত্রেই আমরা যত ধরনের পরিবর্তন দেখতে পারি। এবং তার সাথে সাথে এটা আপনাকে মাথায় রাখতে হবে এবং পূর্বপদ উত্তরপদ আপনার বোঝা দরকার। কেন বোঝা দরকার? এই পূর্ব এবং উত্তর পদের উপর বেস করে সমাস আপনি নির্ণয় করতে পারবেন। আপনাকে খুব ভালো করে লক্ষ্য করতে হবে কোন দিকে ভার বেশি রয়েছে, উত্তর পদে নাকি পূর্ব পদে। আমরা দেখতে পারবো কিছু কিছু পদের ক্ষেত্রে, কিছু কিছু সমাসের ক্ষেত্রে আপনি 6 ধরনের সমাস পাবেন, দ্বন্দ্ব সমাস পাবেন, কর্মধারায় পাবেন, তৎপুরুষ পাবেন, দ্বিগু পাবেন, বহুব্রীহি পাবেন, অব্যয়ভাব পাবেন, 6টি আপনি সমাসকে পাবেন। এবং দেখতে পারবেন যে এই 6টি সমাসের মাধ্যমে আপনি 6 ধরনের বিষয়বস্তুকে দেখতে পাচ্ছেন। কিছু কিছু ক্ষেত্রে 6 ধরনের বলা ভুল, মানে কিছু কিছু ক্ষেত্রে পরপদের প্রাধান্য দেখতে পারবেন, কিছু কিছু ক্ষেত্রে পূর্ব পদের, কিছু কিছু ক্ষেত্রে উভয় পদেরই প্রাধান্য দেখতে পারবেন। এবং এর অর্থের উপর ভিত্তি করে আপনাকে কিন্তু সমাস নির্ণয় করতে হবে। যেমন হাটে বাজারে কথাটা যদি আমি ব্যবহার করে থাকি, হাটে বাজারে কথাটা কিভাবে ব্যবহার হচ্ছে? তাতে হাটেরও অর্থ রয়েছে, বাজারেরও অর্থ রয়েছে। এই যে হাটে বাজারে কথাটা আমি ব্যবহার করলাম, আপনাকে বুঝতে হবে যে এই হাটে বাজারে কথাটার মধ্যে দিয়ে আমরা দুটো পদেরই প্রাধান্যকে রাখতে পেরেছি। তার মানে কি হলো? এটা কিন্তু একটি দ্বন্দ্ব সমাস হলো।
এর সাথে সাথে আপনাকে মাথায় রাখতে হবে যে এর মধ্যেও আমরা কিছু বিভাগকে পাই, কিন্তু আমরা আজকে সেই বিভাগকে আলোচনা করব না। প্রথমত সাধারণ একটা দিককে বিচার করার চেষ্টা করব। একটু বলে রাখি, আমাদের পাশে একটু অনুষ্ঠান হচ্ছে, যদি দেখি সাউন্ড সিস্টেমটা একটু বেড়ে গেছে তাহলে ক্লাসটা আমরা কিন্তু অফ করে দেবো। যেটুকুনি হবে সেটুকুনি আপনাদেরকে আমি প্রোভাইড করবো, ঠিক আছে? এগিয়ে রাখা এই আর কি। তো এই হচ্ছে বিষয় মূলত ভাবে সমাসের। আরো কিছু জিনিস আপনি লক্ষ্য করবেন, কারণ আপনি যেহেতু এসএলএসটি পড়বেন বা আপনি বিষয় সম্পর্কে নিজেকে আরো বেশি ধাতস্থ করছেন, মাথায় রাখবেন সমাসের সাথে সন্ধির একটা পার্থক্য বা মিলনের জায়গাকে লোকে বুঝতে পারে না, বা এর উপরে প্রশ্ন আসতে দেখা যায়। মনে রাখবেন সমাস হচ্ছে পদের সমন্বয়, পদ প্লাস পদের সমন্বয়, দুটো শব্দ বা পদের মিশ্রণে আমরা সমাসকে তৈরি করে থাকি। আর সন্ধির ক্ষেত্রে বর্ণের সমন্বয় কিন্তু হয়ে থাকে। এই প্রশ্ন আমরা অনেকবার আসতে দেখেছি, তার জন্য আমি বলে দিলাম এটি। সন্ধির ক্ষেত্রে আমরা মিলনকে দেখতে পারি দুটির ক্ষেত্রে, এটার ক্ষেত্রে শব্দকে দেখতে পারি, এটার ক্ষেত্রে বর্ণ। অনেকের হঠাৎ করে বর্ণ বললে না কনফ্লিক্ট তৈরি হতে পারে। আমি একটু তাহলে দেখে দিই যে ক প্লাস ক, আমি যদি কয় কয় ব্যবহার করি, এটা হচ্ছে কি আপনার সন্ধি। বা গ প্লাস ন, আমি যদি অগ্নি কথাটি আপনি মনে করুন গয় নয় করে থাকি, এটাকে সন্ধি বলে। কিন্তু পদের ক্ষেত্রে এই যে দুধ মিশ্রিত ভাত, দুধ ভাত কথাটা আমি ব্যবহার করলাম, বা পিতা ও মাতা, পিতা মাতা কথাটা ব্যবহার করলে একটি মাত্রার মাধ্যমে এটি দুটি পদের মিলনে কিন্তু তৈরি হলো। বৃক্ষ হইতে চ্যুত, বৃক্ষচ্যুত আমি ব্যবহার করলাম, পূর্ব পদের কিছু অংশ নিলাম, পরপদের কিছু অংশ নিলাম। এই যে পদের সমাহার বা মিলন, এটাকে আমরা সমাস বলে থাকি। আর বর্ণের যে সমাহার বা মিলনকে আপনি দেখতে পারবেন, সেটাকে আমরা সন্ধি বলে থাকি। ধারণাগত বিষয় ক্লিয়ার থাকা অত্যন্ত প্রয়োজনীয়, যদি আপনি সঠিকভাবে নেন। আপনি যদি আমি যদি খুব ভালো ভুল না করে থাকি, 2016-তে আপনাদের অর্ধেকের বেশি পৃষ্ঠ ব্যাকরণের ওপর এসেছিল। এই জায়গাটা যদি না বুঝে আপনি মুখস্থ করেন, আপনি একটি নম্বরও কমন পাবেন না। আমি আজকে আপনাকে এই ক্লাসে বলে যাচ্ছি, আপনি মিলিয়ে নেবেন পরীক্ষার খাতায় গিয়ে। ব্যাকরণ এতটাই গুরুত্বপূর্ণ যখন আপনি সাবজেক্ট দিচ্ছেন, নিজেকে ধাতস্থ করে তুলুন। যাই হোক, সেগুলো আপনাদের উপর ডিপেন্ড করছে, প্রত্যেকের উপর ইন্ডিভিজুয়াল পার্সন কে কিভাবে বিষয়টিকে নেবেন। ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য, সমাস বাক্যকে এই যে বললাম লম্বা লম্বা আমরা লাইনগুলো ব্যবহার করছিলাম, যে বাক্যাংশগুলোকে আমরা ব্যবহার করছিলাম, এই পুরো বাক্যাংশটিকে আমরা কি বলছি, এই সমস্ত পদ বিশ্লেষণ করে সমাসের অর্থ যে বাক্য দ্বারা বিশ্লেষণ করা হয়ে থাকে তাকে ব্যাস বাক্য বলে। এই যে পুরো বাক্যটা আপনি দেখতে পাচ্ছেন, কলাকে বেচা, কলা বেচা, এটা হচ্ছে কি সমস্ত পদ। নির্দিষ্ট যে পদগুলোর সমাবেশে আপনি ব্যবহার করছেন সেগুলো হচ্ছে সমস্যমান পদ। এই পুরো বাক্যাংশটা আপনি যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি আমাদের ব্যাস বাক্য, যার দ্বারা আপনি সমস্ত পদকে ব্যাখ্যা করছেন। আশা করছি ক্লিয়ার। পূর্বপদ উত্তরপদ বলার আর কোনো দরকার নেই, দুটোই আপনি আশা করছি ক্লিয়ার করতে পেরেছেন। কি কি মাথায় রাখলেন তাহলে এইটুকুনির মধ্যে? সমাস কি জিনিস হয়, ছোটভাবে প্রেজেন্টেশনকে আমরা মূলত ভাবে সমাস বলে থাকি। পদ কি জিনিস হয়, পদকে আমরা কিভাবে ব্যবহার করি। ব্যাস বাক্য কি জিনিস হয়, সমস্ত পদ কি জিনিস হয়, সমস্ত মান পদ কি জিনিস হয়, সন্ধির সাথে আমাদের সমাসের পার্থক্য কি, এটুকুনি আশা করছি ক্লিয়ার। এইবার আমরা যেটা দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে 6টি বিষয়কে। কি 6টি বিষয়? এই যে 6টি পদকে আমরা দেখতে পেয়েছি, সমাজকে আমরা দেখতে পেয়েছি, আপনাদের আমি একটু আগেই বলছিলাম সে সম্পর্কে আমি আপনাদের পরিচয় করাবো, কিন্তু তার আগে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই সম্পর্কে একটু বিশেষ ধারণা, যে 4টি আমি আপনাদের বিভিন্ন জায়গায় দিয়ে থাকি। একটু দেখবেন যে আমরা তো বিভিন্ন সমাজকে পেয়ে থাকি, তার মধ্যে কিছু অংশ আমরা আহ, আপনাদের সামনে তুলে ধরবো। আজকে যেটা আপনাদের করাবো আমি ছোট করেই করাবো, কারণ আহ, খুব বেশি বিশেষিত আমি এভাবে আঁকছি কারণ সোজা করলে ব্যাকা হয়ে যাবে, তার জন্য। তো আহ সেখানটায় আমরা ধারণাগত বিষয়টা আগে ক্লিয়ার করবো আজকে, ঠিক আছে? ধরুন আমি কর্মধারয় নিলাম, কর্মধারয়, হ্যাঁ। আচ্ছা, আমার একটা সমস্যা আছে, আমি না ওয়ার্ড ভুল লিখি, আমার মনে হয় কোনো ধরনের ডিসলেক্সিয়া আছে, আমার মাঝে মাঝে মনে হয়। ইংরেজি শব্দের ক্ষেত্রেও তাই হয়, মানে বড় কোনো ধরনের শব্দ আমি যেমন আগে কংগ্রাচুলেশন উচ্চারণই করতে পারতাম না, তো আমি বলি এক লিখি আরেক, এরকম হয় মাঝে মাঝে, মানে ভীষণ ফ্লুয়েন্টলি যখন আমি যাই বা পড়াশোনার মধ্যে থাকি বা কাজ করি সেক্ষেত্রে হয়। আমরা বহুব্রীহিকে পাই, আমরা আরো একটাকে পাবো, সেটা হচ্ছে দ্বিগুকে পাই, আমরা আরো একটাকে পাবো সেটা হচ্ছে অব্যয়ভাব। এখানে দেখতে পারবেন যে কিভাবে আমাদের এই যে আপনাদের এতক্ষণ ধরে আমি দেখালাম যে পরপদ এবং পূর্বপদের বিষয়গুলো কোথায় গিয়ে প্রয়োজনীয়তা অর্জন করছে, জানবেন যে এই যে কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস এবং এই যে দ্বিগু সমাস, এরা কিন্তু প্রত্যেকের পরপদ পদ। পরপদ মানে
যেখানে দাঁড়িয়ে আপনি দেখছেন যে ব্যাস বাক্য একটা দেওয়ার পরে যে যে মূল সমস্ত পদটা রয়েছে সেটা কিন্তু ডিপেন্ড করে রয়েছে কার উপর বলুন তো, পরপদটির উপর। দুধ মিশ্রিত ভাত, ভাতকে আইডেন্টিফাই করছে, ভাতকে বিশেষিত করছে, ভাতটি কিরকম, দুধ মেশানো ভাত। বোঝাতে পারছি? এভাবে আপনি ব্যাখ্যা করবেন, ব্যাখ্যা করতে শিখুন এখনো পর্যন্ত, যদি ব্যাখ্যা না করতে চান। কর্ম কর্মধারায় পরপদ বিশেষত্ব, তৎপুরুষের ক্ষেত্রেও পরপদ, দ্বিগুর ক্ষেত্রেও পরপদকে আমরা দেখতে পারবো। বাকিগুলো তাহলে কি, বহুব্রীহির ক্ষেত্রে আপনি তৃতীয় পদকে দেখতে পারবেন। তৃতীয় পদ মানে কি, একের অধিক পদ এখানে রয়েছে। একের অধিক মানে কি রাজা, রানী ও মন্ত্রী এরকম কথা? একেবারেই নয়। তৃতীয় কোনো অর্থকে প্রকাশ করছে। এই যে এগুলো আপনাকে দেখালাম না যেগুলো রয়েছে, এগুলো অর্থ প্রাধান্যতা, মানে অর্থ প্রাধান্য হিসাবেই আপনি বিচার করবেন যে একটি সমাস কোন সমাসের আন্ডারে পড়ছে। দুধ মিশ্রিত ভাত আমি কথাটা যদি ব্যবহার করে থাকি, আপনি লক্ষ্য করুন যে কাকে বিশ্লেষিত করছে বিষয়টা। দুধ যে মেশানো, কার সাথে মেশানো, ভাতের সাথে মেশানো, এবং ভাতের বিশেষত্ব প্রকাশে কিন্তু দুধ এখানে ব্যবহৃত হয়েছে, এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। যদি না করতে পেরে থাকে, প্রচুর উদাহরণ নিয়ে প্র্যাকটিস করুন, তাহলে কিন্তু বিষয় ক্লিয়ার হবে, নইলে হবে না। ঠিক তেমনই ভাবে আমি যখন বহুব্রীহির কথা বলছি, আপনি জানবেন যে বহুব্রীহির ক্ষেত্রে তৃতীয় অর্থ নেয়। মানে ধরুন আমি আপনাকে বলছি হচ্ছে গিয়ে কান কাটা। আমি যদি বলে থাকি আপনাকে কান কাটা, যে আপনি একজন কান কাটা মানুষ, তার মানে আমি আপনাকে নির্লজ্জ বললাম, আমি বললাম না আপনার কানটা কাটা। বোঝাতে পারলাম? এখানে না কানকে বোঝানো হলো, না কাটাকে বোঝানো হলো, মানে না পূর্বপদকে বোঝানো হলো, না পরপদকে বোঝানো হলো, তৃতীয় কোনো নতুন অর্থকে আইডেন্টিফাই করছে, সে নির্লজ্জ কোনো ব্যক্তির চরিত্র বা গুণকে আইডেন্টিফাই করছে। বোঝাতে পারলাম? অনেকের মনে হতে পারে নির্লজ্জ ব্যক্তি কি কোনো গুণের মধ্যে পড়ে? আপনাদের সুবিধার্থে বলে রাখি, যে কোনো ধরনের বিশেষত, সেটা খারাপ হোক বা ভালো হোক, সেটা কিন্তু গুণের মধ্যে আইডেন্টিফাই করে ব্যাকরণ, আমাদের বাংলা ব্যাকরণ। আপনি ভালো হলে সেটা আপনার একটা গুণ, আপনি খারাপ হলেও সেটা আপনার একটা গুণ। সাধারণত ভাবে সমাজে আমরা গুণ বিষয়টাকে আমরা ভালোর সাথে এতটাই ভাবে যুক্ত করেছি, আমাদের ধারণাগত সমস্যা অনেকে থাকতে পারে, সেক্ষেত্রে আমি কথাটি বলে দিলাম। ঠিক আছে? তার মানে কি, এগুলো সব অর্থগত। যদি অব্যয়ের ক্ষেত্রে দেখে থাকেন, এখানে পূর্ব পদের প্রাধান্য, অর্থাৎ এই যে উপদিক কথা যদি আমি ব্যবহার করি, এই দিককে উপ কথাটার দ্বারা আইডেন্টিফাই করা হচ্ছে বা বিশেষিত করা হচ্ছে। মূলত ভাবে ওইটার ওপর বেশি ফোকাস করে অর্থের প্রাধান্য পাচ্ছে, তার জন্য আমরা সেটাকে অব্যয়ভাব মানে পদ সমাস করবো। দ্বন্দ্বের ক্ষেত্রে উভয়েরই কিন্তু রয়েছে। তার মানে আপনার এখানে কি কি মনে রাখতে হবে, কর্মধারায় পরপদ রয়েছে, তৎপুরুষে পরপদ রয়েছে, দ্বিগুতেও আমরা পরপদকে পেয়েছি। যেখানটা পাচ্ছি না আমি, সেটা ইন্ডিভিজুয়ালি কিভাবে মাথায় রাখবেন। দ্বিগুর ক্ষেত্রে, দ্বিগুর বলছি, বহুব্রীহির ক্ষেত্রে আমরা তৃতীয় অর্থকে পাচ্ছি, আমরা দ্বন্দ্বের ক্ষেত্রে দুটো অর্থকেই পাচ্ছি, অর্থাৎ পূর্বপদ এবং উত্তরপদ দুটোর অর্থই কিন্তু প্রাধান্য পাচ্ছে। আমি যদি বলি গাছপালা, গাছপালা বলার থেকেও বেটার কি রাজা ও রানী, ছেলে ও মেয়ে, হাটে ও বাজারে, সুখে ও দুঃখে, আমি যদি এই কথা বলে থাকি, প্রত্যেকটাই দেখবেন যে দ্বন্দ্ব সমাসের মধ্যে পড়ছে, কারণ দুটি পদের অর্থকেই তারা প্রাধান্য দিচ্ছে এবং আমরা তাকে বর্তমান হতে দেখতে পাচ্ছি এবং বিশ্লেষিত হচ্ছে সেভাবে। দুজনকেই আমরা বর্তমান দেখছি, যে বাবা মার সময় এখন ভালো যাচ্ছে না আমি যদি বলে থাকি, দুজনকেই আইডেন্টিফাই করে আমি বোঝাচ্ছি। যখন ফেলবেন পদে বা বাক্যে ফেলবেন, তখন আপনি সেটাকে আরো বেশি আইডেন্টিফাই করতে পারবেন। নির্বাচন কিভাবে করতে হয় সেটা কিন্তু বুঝতে হবে আপনাকে। যে আমাকে বললো যে কিভাবে বসছে, বাক্যে কিভাবে ব্যবহার হচ্ছে, এবং সেই নির্দিষ্ট পদকে আপনি ভাঙবেন কিভাবে, এটা ভীষণ দরকার বোঝা। যে আপনাকে জানতে হবে, বৃক্ষচ্যুত যদি বলা হয়ে থাকে, বৃক্ষ হইতে চ্যুত, বিষয়টা আপনাকে জানতে হবে। বা পদচ্যুত যদি বলা হয়ে থাকে, পদ হইতে চ্যুত। পঙ্কজকে যদি বলা হয়ে থাকে, যে পঙ্কে জন্মে যে বা যিনি, তার কথা বলা হচ্ছে। রাজস্বী যদি বলা হয়ে থাকে, যিনি রাজা তিনি ঋষি, এরকম অর্থে ব্যবহার করা হচ্ছে। আপনাকে বুঝতে হবে কিন্তু এগুলো, মানে এগুলো একদিনে আসবে না। যেমন গায়ে হলুদ, গায়ে গায়ে হলুদ কিন্তু একটা নির্দিষ্ট অনুষ্ঠানকে বোঝাচ্ছে, আপনাকে সেটা ব্যাখ্যা করতে জানতে হবে। এই ব্যাখ্যা যদি আপনার কাছে ক্লিয়ার না থাকে, মানে আপনি যে ব্যাস বাক্যটা ব্যবহার করছেন সেটার ধারণা কিন্তু আপনার কাছে থাকতে হবে। ভাঙতে কিভাবে হয় সেটা কিভাবে জানবেন, সমাজে আপনি কিভাবে ব্যবহার করছেন সেটা বুঝুন না। গায়ে হলুদ কথাটা কি গাকে বোঝাচ্ছে, নাকি হলুদকে বোঝাচ্ছে, নাকি একটা অনুষ্ঠানকে বোঝাচ্ছে? যদি অনুষ্ঠানকে বুঝিয়ে থাকে, মানে তৃতীয় কোনো অর্থ প্রাধান্য পাচ্ছে, তার মানে এটা কিন্তু বহুব্রীহির মধ্যে পড়ে। বোঝাতে পারছি? দ্বিগুর ক্ষেত্রে দেখবেন, যে ধরুন আমি চৌরাস্তা, আপনার মনে হতে পারে যে চারটে রাস্তা সমাহার, তার মানে তো চারটে সংখ্যাকে বোঝাচ্ছে, তাহলে এটা পরপদ হলে কি করে? আপনি বুঝুন এই সংখ্যাটা কাকে, কার দিক থেকে আইডেন্টিফাই করা হচ্ছে।
কাকে ব্যাখ্যার জন্য ব্যবহার করা হচ্ছে? এটা কি সংখ্যাকে ব্যাখ্যা করছে নাকি রাস্তাকে ব্যাখ্যা করছে? যদি রাস্তাকে ব্যাখ্যা করে থাকে তার মানে তো রাস্তা পরপথ হলো। চৌরাস্তা চারটি রাস্তার সমাহার। আমি যদি বলে থাকি দেখুন রাস্তা কথাটাকে আইডেন্টিফাই করছি এই চারটি রাস্তা। চৌচালা, চার চালা বিশিষ্ট ঘর। এই যে ঘরটা চার চালা বিশিষ্ট এটা ব্যাখ্যা করছে। যদি এরকম হয়ে থাকে আপনাকে বুঝতে হবে সেটা কিন্তু দ্বিগুণ বলতে করছে। আপনাকে আইডেন্টিফাই করতে জানতে হবে, ভাঙতে জানতে হবে। অনেক উদাহরণ পাবেন ভাঙার জন্য। এই জিনিসটা যদি ক্লিয়ার থাকে, পঞ্চ নদীর সমাহার, নদীর সমাহারকে আইডেন্টিফাই করছে। এই পাঁচটি সমাহার আইডেন্টিফাই করছে না নদীকে, নদী আইডেন্টিফাই করছে, মানে নদীকে আইডেন্টিফাই করছে হচ্ছে পাঁচটি বিষয়পত্র। মানে পাঁচটি তার দিক রয়েছে, বা পাঁচটি পঞ্চসাপ যদি আমি বলে থাকি, বা পঞ্চমুখী বলে থাকি, নবদ্বীপ যদি বলে থাকি। তারপর আরো বিভিন্ন রয়েছে যেগুলো রয়েছে। সংখ্যাকে আমরা মূলত ভাবে দ্বিগুণ ক্ষেত্রে সংখ্যাবাচক শব্দকে পাই, তো মানে পূর্বপদে সংখ্যাবাচক একটা শব্দকে পাই। আপনার কিন্তু এই ধারণা থাকা দরকার যে আপনি ভাববেন কিভাবে। আপনি দেখুন কাকে আইডেন্টিফাই করছে, কাকে বিশ্লেষিত করছে, আপনাকে সেটা বুঝতে হবে। দুধ মিশ্রিত ভাত আমি যদি কর্মধারায় ধরে থাকি, তাহলে আপনাকে বুঝতে হবে দুধ মিশ্রিত ভাত কাকে আইডেন্টিফাই করছে। দুধকে আইডেন্টিফাই করছে। দুধের বিশেষত্ব কি ভাতের সাথে মিশেছিল, মানে ভাত কি এনে মিশিয়েছিল? এরকম তো নয়। দুধ মিশ্রিত ভাত বলতে আমরা ভাতের একটা বিষয়কে বুঝি, যে দুধের সাথে ভাতের একটা মিশ্রণকে। দুধকে আইডেন্টিফাই করছে না, সে ভাতকে আইডেন্টিফাই করছে। বুঝবেন খুব ভালো করে। আরো কিছু উদাহরণ দিলে বিষয়টা আপনার কাছে ক্লিয়ার হবে, জলের মতো ক্লিয়ার হবে। এইটুকুনি ধারণা যদি আপনার ক্লিয়ার থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনার ভাগগুলোতে আর কোনো অসুবিধা হবে না। আপনি যদি জানেন যে আপনার কাছে ধারণাগত যদি সমস্যা না থাকে যে বহুব্রীহি কাকে বলে, সেটা পরপদের প্রাধান্য নাকি পূর্বপদের প্রাধান্য, আপনার অসুবিধা হবে না। আপনি তৎপুরুষের ক্ষেত্রে আপনাকে জানতে হবে সেখানে পরপদের প্রাধান্য রয়েছে। আপনি যদি না জানেন বা আপনি যদি সেটাকে ব্যাখ্যাই না করতে পারে, তাহলে কিন্তু প্রথমত আপনি সমাসই নির্বাচন করতে পারছেন না, তার বিভাগ তো দূরের কথা, আপনি ভাববেন না সেটার জন্য। আপনি আগে এই বিষয়টা ক্লিয়ার করুন। আপনি কি চিনতে পারছেন দ্বন্দ্ব সমাস কাকে বলে? আপনি কি চিনতে পারছেন কর্মধারায় কোনটা হয়? আচ্ছা, আপনি কি জানেন যে কারকের সাপেক্ষে আমরা কোন সমাসকে ব্যাখ্যা করতে পারি? যদি না জেনে থাকেন এই মুহূর্ত পর্যন্ত আমি যখন আপনাকে প্রশ্ন করছি বা আপনার সামনে যখন ক্লাসটা যাচ্ছে, তাহলে বুঝতে হবে আপনার ব্যাকরণে সমস্যা আছে, এবং এই সমস্যা নিয়ে হয়তো এসএলএসটি তে বসা যায় না। যদি ধারণাগত সমস্যা থাকে বারবার প্র্যাকটিস করুন, 100টা প্র্যাকটিস করুন দিনে। আমি 100টা বলছি, আমি খুব সতর্কভাবে বলছি। এই 6টার মধ্যে যদি আপনি 10টা করে প্র্যাকটিস করেন আপনার ধারণা ক্লিয়ার হবে। আপনি প্রশ্ন করতে শিখুন, আপনার পাশে গাইড থাকলে তাকে জিজ্ঞেস করুন। বোঝাতে পারছি? যদি না থেকে থাকে তাহলে কিন্তু সমস্যায় পড়বেন, আমি কিন্তু আগে থেকে বলছি আপনাকে। এবারে যে বিষয়টা আমি বলার চেষ্টা করব সেটা আমরা প্যাসেজের মাধ্যমে যাব, মানে আমরা প্রচুর উদাহরণ রয়েছে আমাদের কাছে, সেই ব্যাখ্যাগুলিতে যাব। ভেতরের কোন বিষয়বস্তুটা আমরা আলোচনা করব না। মানে আমি বলতে চাইছি, ভেতরের বিষয়বস্তু বলতে প্রত্যেকটির ক্ষেত্রে আপনি বিভাগকে পাবেন। সেটা দ্বন্দ্বের ক্ষেত্রে কিছু বিভাগকে পাবেন, বহুব্রীহির ক্ষেত্রে পাবেন, আলুকে পাবেন, তৎপুরুষের ক্ষেত্রে পাবেন, করণের ক্ষেত্রে পাবেন, এরকম প্রচুর বিভাগকে পাবেন। সেগুলো আমরা মূলত ভাবে আজকে আলোচনা করব না। কারণ প্রথম বিষয় আপনার এই সাধারণ বিষয়টাকে আত্মস্থ করা, সেখানে যদি সমস্যা থাকে বাকিগুলোকে বিশ্লেষণ করে কতটা লাভবান হবে, মানে প্রথমে আপনি আগে এটাকে আত্মস্থ করুন যে কি বলতে চাইছি আমি। খেতে চাইছেন নাকি মাথায় দিতে চাইছেন, নাকি বোঝায় কিছু যাচ্ছে না? যদি না বোঝা গিয়ে থাকে আমি বারবার করে বোঝাবো, কিন্তু বুঝুন বিষয়টা। একটু চলে আসি আমাদের টেক্সটের প্যাসেজে। আচ্ছা, এখানটায় আপনাদের দেওয়া রয়েছে যে কিসের কিসের পার্থক্য রয়েছে, কোন অর্থকে প্রকাশ পায়, এই সমস্ত বিষয় এগুলো আপনারা দেখে নিলে বুঝতে পারবেন। কিছু কিছু সময় নিয়ে আপনাদের দেখানো হবে। দেখুন কি বলছে, দেখুন ভারী ভারী কিছু ওয়ার্ডের ব্যবহার করা রয়েছে, এগুলোকে না পড়াই ভালো যদি বুঝতে হয় আপনাকে। কি বলছে দেখুন, যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থ প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলা হয়ে থাকে। মানে মূলত ভাবে বলতে চাইছে পূর্ব এবং পরপদের যদি প্রাধান্য থাকে তাহলে আপনি তাকে দ্বন্দ্ব সমাস বলতে পারেন। লাল ও নীল, লাল নীল, জলস্থল জলস্থল, তুমি আর আমি, আমি তুমি বা তুমি আমি যদি বলা হয়ে থাকে, এই প্রত্যেকটাই কিন্তু দ্বন্দ্ব সমাসের মধ্যে পড়ে। দ্বন্দ্ব সমাসের দু ধরনের অর্থই কিন্তু আপনি পেতে পারেন, মানে পূর্বপদের অর্থ প্রাধান্য থাকবে এবং পরপদের অর্থ প্রাধান্য থাকবে। এখানে একটা জিনিস মাথায় রাখার মতো, দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে ভালো করে মনে রাখবেন, দুটো বিশেষণ যদি একই বস্তুতে ব্যবহৃত হয় বা একই ব্যক্তির প্রতি ব্যবহার করা হয় তখন কর্মধারয়ের সমাস হয়। যিনি রাজা তিনিই ঋষি, একই ব্যক্তির ওপর দুটো গুণ আমি চাপানোর চেষ্টা করলাম। পণ্ডিত ও মূর্খ, যিনি পণ্ডিত তিনি মূর্খ। মানে কনফ্লিক্টেড হয়ে গেল, উদাহরণটা সঠিক হলো না হয়তো।
বাট দ্য থিং ইজ এরকম, যদি নির্দিষ্ট একটি বস্তুর ওপরে দুটি বিশেষণ বা আহ, বস্তুর উপর ব্যক্তির উপর দুটোর ক্ষেত্রে যদি দুটি বিশেষণ যদি একই ব্যক্তির উপরে ব্যবহার করা হয়ে থাকে, তাহলে আপনাকে বুঝতে হবে সেটা কিন্তু কর্মধারয় সমাস, দ্বন্দ্ব সমাস নয়। কাঁচা অথচ মিঠে একই বস্তুর জন্য ব্যবহৃত হয়েছে। যে জিনিসটা কাঁচা অথচ মিঠে, কাঁচা মিঠে আপনারা খেয়েছেন নিশ্চয়ই। এই কাঁচা অথচ মিঠে কথাটা যে ব্যবহার করলাম, এটা কি হলো? এই দুটো বস্তু কিন্তু একই বস্তুর জন্য ব্যবহৃত হয়েছে। যে বস্তুটি কাঁচা সেই বস্তুটি আবার মিঠেও। যদি এরকম থাকে তখন সেটা কিন্তু কর্মধারয় সমাস হয়। যদি ভিন্ন বস্তু বা ব্যক্তির প্রতি ব্যবহার করা হয় তাহলে সেটা দ্বন্দ্ব সমাসের মধ্যে পড়ে। ঠিক আছে? যদি ভিন্ন বিষয় এবং বস্তুর মধ্যে ব্যবহার করা হয়ে থাকে তাহলে সেটা দ্বন্দ্ব সমাসের মধ্যে পড়বে। যদি একই বিষয়ের মধ্যে ব্যবহার করা হয়ে থাকে তখন সেটা আমাদের কিন্তু কর্মধারয়ের সমাসের মধ্যে পড়বে। একটু কর্মধারয়ে চলে যাব তাহলে। কর্মধারয়ের ক্ষেত্রে আপনি এখানে 5টি বিভাগকে পাবেন। তার আগে কর্মধারয়কে বুঝুন। আমরা জানি এটা হচ্ছে গিয়ে পরপদ প্রধান কর্মধারয় সমাস। আচ্ছা, এটা না পড়ে আপনি আগে চলে যান যেগুলো আমরা দ্বিগু সমাস বা বহুব্রীহি সমাস, এগুলো দ্বিগু সমাস পড়ে, দ্বিগু বলছি বহুব্রীহি সমাস পড়ে, কারণ আমরা জানি এখানটা আমরা তৃতীয় অর্থে প্রাধান্য পাবো। আমরা একটু পাশে লিখে দিই যে তৃতীয় পদ। তৃতীয় পদ মানে কি? আপনি যে দুটি পদ বা পদগুচ্ছগুলোকে ব্যবহার করছেন, যেটাকে উত্তরপদ এবং পূর্বপদ বলে নির্বাচন করছেন, সেই দুটো শব্দের একটিও বসবে না, অন্য কোনো অর্থ গ্রহণ করবে। যে সমাস সমমান পদগুলো মানে সমস্যমান পদগুলো, এখানটায় একটু ভুল আছে, কোনোটির অর্থেই প্রাধান্যকে বোঝায় না। কোনোটির বলতে দুটির পদের আমাদের পূর্বপদ বা উত্তরপদ কোনোটিরই অর্থ প্রাধান্যকে বোঝায় না বা নেয় না। তৃতীয় কোনো অর্থ প্রাধান্য পায় তাকে আমরা কিন্তু বহুব্রীহি সমাস বলি। চন্দ্র হইয়াছে শেখর যাহার, মূলত ভাবে মুকুটের কথা বলা হয়েছে, এটি হচ্ছে চন্দ্রশেখর বা শিবকে আইডেন্টিফাই করছে। কান কাটা যাহার, এটাকে কান কাটা বলছে। বা গায়ে হলুদ যে অনুষ্ঠান, গায়ে হলুদের যে অনুষ্ঠান, গায়ে হলুদ বা ব্যাখ্যাটা ঠিক হলো না, এছাড়া অন্নপ্রাশন বা আরো অন্যান্য ধরনের শব্দ আপনি ব্যবহার করতে পারেন যখন আপনি কিন্তু বহুব্রীহি সমাসের কথা পাবেন। এই বহুব্রীহি সমাসের সেই বিভাগগুলো আপনি দেখতে পারবেন, কিন্তু আমরা আজকে সেই বিভাগগুলোকে দেখাবো না। এরপরে আমরা যেটা দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে অব্যয়ীভাব সমাসের কথা। অব্যয়ীভাব সমাসে জানবেন যে পূর্বপদে প্রাধান্য রয়েছে। আগে বেসিক জায়গাগুলো ক্লিয়ার করুন, ঠিক আছে? আমরা আজকে কি কি বিষয়ের বিভাগ দেখাবো আমি বলি। কর্মধারায় এবং তৎপুরুষের বিভাগ দেখাবো, যেখান থেকে আপনাদের প্রশ্ন আসতে দেখা যায়। অব্যয়ীভাবে সেরকম করে বিভাগ আমরা দেখতে পারি না, কিন্তু বহুব্রীহির ক্ষেত্রে কিছু আমরা বিভাগ দেখতে পারি। দ্বন্দ্বের ক্ষেত্রে সেরকম বিভাগ দেখা যায় না, মূলত ভাবে আলোক এবং আরেকটা বিভাগ দেখা যায়, ওটাকে বিভাগ বলে না, ওটা সাধারণভাবে আপনি জানতে পারবেন। তো দ্বন্দ্বকে আমরা দেখেছি, দ্বন্দ্বের ক্ষেত্রে কি দেখলাম? দুটো পদের প্রাধান্য রয়েছে এবং দেখলাম যে দুটি আলাদা আলাদা বিষয়বস্তুকে যদি আইডেন্টিফাই করা হয় তাহলেই সেটা কিন্তু দ্বন্দ্ব সমাস হয়ে থাকে। দোষ গুণের ক্ষেত্রে যদি একই বিষয়বস্তুর মধ্যে পালন করা হয়ে থাকে বা দেওয়া হয়ে থাকে, তাহলে পণ্ডিত অথচ মূর্খ আমি যদি বলে থাকি, কালো অথচ সুন্দর আমি যদি বলে থাকি, তাহলে আপনাকে বুঝতে হবে যে সেই নির্দিষ্ট একটি ব্যক্তির উপর যদি এটি প্রয়োগ করা হয়ে থাকে বা বস্তুর উপর প্রয়োগ করা হয়ে থাকে সেটা কর্মধারা, যদি ভিন্ন বিষয়বস্তুর উপর প্রয়োগ করা হয়ে থাকে সেটা দ্বন্দ্ব হয়। আমরা একটু আগে কি বললাম? দ্বিগু সমাসকে বললাম, দ্বিগু সমাসের পরপদের অর্থ প্রাধান্য পায়, কিন্তু দ্বিগু বলছি বহুব্রীহি সমাসের অর্থ প্রাধান্য পায়। বহুব্রীহির ক্ষেত্রে পড়ছি যে দুটি সমাসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুটির অর্থ প্রাধান্য পাচ্ছে না। বহুব্রীহি সমাসের ক্ষেত্রে কি কি? পূর্বপদ বা উত্তরপদের কোনোটি পাচ্ছে না, তৃতীয় কোনো অর্থকে প্রাধান্য পাচ্ছে। যদি এরকম হয়ে থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে সেই নির্দিষ্ট আহ যেই বলুন ওটাকে কি বলে, নির্দিষ্ট যে সমাস তৈরি হয় সেটা কিন্তু বহুব্রীহি সমাস। এবং ধরুন নষ্ট হইয়াছে নীর যাহার, কোন একজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে নষ্ট নীরের মধ্যে দিয়ে। যে আহ, নষ্টকেও বোঝানো হচ্ছে না, নীর মানে বাসাকেও বোঝানো হচ্ছে না, কোন একজন ব্যক্তি যার নীর নষ্ট হয়ে গেছে সেই ব্যক্তিকে বোঝানো হচ্ছে। এটা হচ্ছে বহুব্রীহি সমাসের উদাহরণ। অবয়ভাবের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে দেখো, অবয়ভাবের ক্ষেত্রে মূলত ভাবে পরপদের পূর্বপদের অব্যয়ের সঙ্গে পরপদের বিশেষ যে সম্পর্ক তাকে অব্যয়ীভাব সমাস বলা হয়ে থাকে এবং এতে মূলত ভাবে পূর্বপদের প্রাধান্য আমরা দেখতে পাই। এখানে যে যে অব্যয়গুলো মূলত ব্যবহার হতে দেখা যায়, এবার আপনাকে 21টা অনুসর্গ সম্পর্কে এখানটা জেনে রাখতে হবে, এটা একটা বলার বিষয়। এখানে অব্যয়ের ভাবে প্রাধান্য থাকে। এই যে সমীপে, অভাব, বিপসা, সাদৃশ্য, সীমা, সম্মুখ, উচ্চতা, এগুলো আপনি ব্যবহার করতে। কথার সাদৃশ্য, উপকথা। প্রতিকূল, কুলের বিরুদ্ধে। উপদ্বীপ হচ্ছে গিয়ে
দ্বীপের সাদৃশ্য এ কথা অর্থে ব্যবহৃত হচ্ছে। এই যে নির্দিষ্ট বিষয়গুলো দেখতে পাচ্ছেন, এইগুলো প্রত্যেকটাই হাভাত কথাটাই, সাদৃশ্য কথাটা, এই ধরনের প্রত্যেকটা বিষয়বস্তু যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সমস্তই অব্যয়ের মধ্যে পড়ে। এবং এই নির্দিষ্ট বিষয়গুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের এক একটা কিন্তু উপসর্গের মধ্যে পড়ে। এগুলো সম্পর্কে আপনাকে ধারণা দিতে হবে, থাকতে হবে। মানে আপনি যখন এরকম ধরনের কিছু শব্দ দেখবেন, আপনি কিন্তু প্রথমেই আপনাকে আইডেন্টিফাই করে তুলতে হবে সেটা কিন্তু অব্যয়ীভাব সমাসের মধ্যে পড়ছে, বাক্যর হিসাবে নয়, সমষ্টি হিসাবে পড়ছে, সেই হিসাবে আপনাকে কিন্তু বিচার করতে হবে। জানবেন যে প্রথমে আপনি উপসর্গ দেখতে পারবেন, যদি সমাসবদ্ধ পদের ক্ষেত্রে দেখেন তাহলে সেখানে আপনি অব্যয়ের মানে প্রয়োগ কিন্তু লক্ষ্য করতে পারবেন। যদি এরকম কোনো সমাস বা সমাসবদ্ধ পদ আপনার চোখের সামনে পড়ে সেটা জানবেন যে অব্যয়ী ভাব, এবং তাতে কিন্তু পূর্ব পদের ভাবকে প্রকাশিত করে। ঠিক আছে, এটা হচ্ছে অব্যয়ী ভাবের কথা। অব্যয়ী ভাব, বহুব্রী এবং দ্বন্দ্ব, এই তিনটিকে আমরা দেখেছি। বাকি তিনটে আমাদের কাছে বাকি রয়েছে, কর্মধারায়ও, আমাদের দ্বিগু সমাস এবং আমাদের তৎপুরুষ সমাস। আমরা দেখবো আগে প্রথমে দ্বিগুর দিকে, কারণ সেটা আমাদের কাছে অনেক সহজ একটি সমাস। আমরা দ্বিগু পদকে পাবো। মূলত ভাবে দেখা যায় যে এটি পরপদ প্রাধান্য, একটু লিখে দিই পাশে, এটি পরপদ প্রাধান্য। অর্থাৎ আপনি যেই আহ ইসেটা পাবেন সেটা হচ্ছে গিয়ে পঞ্চ নদীর সমাহার। আপনাকে আমি একটু আগে বলছিলাম যে নদীর সমাহার, 5টি নদীর সমাহারকে পাচ্ছেন। এই যে বিভাগটা দেখবেন, যে নির্দিষ্ট বিষয়বস্তুটাকে এক্সপ্লেন করা হচ্ছে সেটা হচ্ছে কি পরপর। বোঝাতে পারছি যে নির্দিষ্ট বিষয়কে আপনি এক্সপ্লেন করছেন সেটা হচ্ছে পরপদ। পঞ্চবটি, এই যে পঞ্চবটের সমাহার, এটাকে পঞ্চবটি বলছে। বটের, বটকে এক্সপ্লেন করছে এই 5টি। 5কে বট কখনো এক্সপ্লেন করছে না, আমি এইটুকুনি বোঝাতে চাইছি। যখনই আপনি সমাস করবেন বা সমাসবদ্ধ পদকে আলোচনা করবেন, আপনি কিন্তু এভাবেই ভাববেন যে আপনাকে ভেঙে দেখতে হবে যে ভাঙছি কি দিয়ে। আপনি এখানে পরপদের অর্থ পাবেন। মূলত ভাবে আমাদের এখানে পূর্বপদের ক্ষেত্রে কি দেখা যায়, সংখ্যাকে দেখা যাবে। যদি দেখেন কোনো পদের ক্ষেত্রে, সেটা সমস্ত পদের ক্ষেত্রে হোক বা ব্যাস বাক্যের ক্ষেত্রে হোক, যদি দেখেন যে প্রথমের দিকে আমাদের সংখ্যা রয়েছে এবং পরের দিকে কোনো একটি নির্দিষ্ট কি বলবো, বিশেষ্য বা মূল পদ আপনি নিতে পারেন, যে কোনো একটি মূল পদ আপনি যদি ব্যবহার করতে দেখতে পারেন, তাহলে আপনাকে বুঝতে হবে সেটা কিন্তু মূলত ভাবে কি, সেটা কিন্তু মূলত ভাবে আমাদের দীর্ঘ সমাস। এবং তাতে যেটা বিশেষত্ব সেটা হচ্ছে প্রথমে সব সময় সংখ্যা কিন্তু বা সংখ্যাবাচক বিশেষত্ব কিন্তু আমরা দেখতে পাই। সেটা পঞ্চবটী বলুন, নবরাত্র বলুন, পঞ্চরাত্র বলুন না কেন, চৌরাস্তা বলুন না কেন, এই প্রত্যেকটা বিষয় আপনি কিন্তু এর মধ্যে পেতে পারেন। ঠিক আছে, এবারে আপনাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে আমাদের কর্মধারায় এবং তৎপুরুষ সমাসের একটা জায়গা। এখানটায় আমি আপনাকে 2-3টে ভাগকে দেখানোর চেষ্টা করবো, অর্থাৎ কর্মধারায় যে কটা ভাগ রয়েছে সেটাকে দেখানোর চেষ্টা করবো। মূলত 5টা ভাগ আমরা দেখি, উপমান, উপমিত, আর সাধারণ কর্মধারা এবং মধ্যপদবী কর্মধারাকে আমরা দেখে থাকি। এছাড়া তৎপুরুষের ক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে কারকগুলোর কথা আমি বারবার আপনাদের বলছিলাম না, সেই কারকের একটা জায়গাকে কিন্তু আপনি দেখতে পারবেন। একটু দেখুন প্রত্যেকে। এটা আমাদের কর্মধারায়কে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করেছি। কর্মধারা সমাসের মূল বিশেষত্ব হচ্ছে যে এটি পরপদ প্রধান হয়ে থাকে। অর্থাৎ আপনি যে নির্দিষ্ট জিনিসটাকে ব্যাখ্যা করছেন তা পরপদের এক্সপ্লেনেশন। উদ্ধাত কথাটা আমরা ব্যবহার করেছি। মহাপুরুষ, দেখুন এই পুরুষ আপনি বুঝবেন কিভাবে আমরা ভাঙছি বিষয়টাকে, যেটাকেই দেখবেন পরপদ প্রধান, বা আপনি কোনো একটা শব্দকে বা পদকে দেখে বুঝবেন কি করে, সমস্ত পদকে দেখে যে আপনি কিভাবে ভাববেন, দেখবেন যে কোন বিষয়টাকে এক্সপ্লেনেবল। আপনি কি মহাকে পুরুষ দ্বারা এক্সপ্লেন করতে পারেন? যদি না পেরে থাকেন তার মানে নিশ্চয়ই পুরুষকে মহান দ্বারা করছেন। মহান যে পুরুষ আপনি বলছেন, পুরুষকে বিশেষিত করছেন। যদি নির্দিষ্ট যে বিষয়বস্তুটাকে আপনি বিশেষিত করছেন এবং তার ভাব, মূল ভাব যদি এতে রয়েছে, তাহলে আপনাকে বুঝতে হবে সেটি কিন্তু পরপদ প্রধান সমাস। এবং তারপরে আপনি লক্ষ্য করবেন কি বলুন তো, সেটা কি সংখ্যায় আছে? যদি সংখ্যায় থেকে থাকে পরপদ বিশেষিত এরকম একটা পদ, তাহলে আপনাকে সেটা বুঝতে হবে যে সেটা কিন্তু দ্বিগু সমাসের মধ্যে পড়বে। যদি সেটা না হয়ে থাকে, সেটার মধ্যে আপনি দুভাবে দেখবেন, যে হয় সেটা তৎপুরুষ হবে, নইলে সেটা কর্মধারায় হবে। এবার যে বিশেষত্বটা এখানে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বিভক্তি শূন্য। এই পদে, উভয় পদে কারকের একই বিভক্তি শূন্য যুক্ত হয়। মূলত ভাবে আপনি যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে প্রথমত পরপদ প্রধান হয়ে থাকে, এবং সাধারণত ভাবে কোনো ধরনের বিভক্তি কিন্তু পূর্বপদে যুক্ত হতে দেখা যায় না। খুব ভালো করে বুঝুন, বিভক্তি বা অনুসর্গ জাতীয় কোনো বিষয়বস্তু আমাদের কিন্তু আহ
কর্মধারয় সমাসে দেখা যায় না। তাহলে আপনার হঠাৎ করে প্রশ্ন হতে পারে যে দুধ মিশ্র ভাতকে আপনি তো কর্মধারয় বললেন, তাহলে মিশ্রিত শব্দটা কি? এটা কিন্তু অনুসর্গ না, আমরা এটাকে মধ্যপদ বলছি কর্মধারয় ক্ষেত্রে। বোঝাতে পারছি? আপনাকে কিন্তু এটা বুঝতে হবে। কি বললাম তাহলে? এটি পরপদ প্রধান এবং এর বিশেষ বিশেষত্ব হচ্ছে বিভক্তি যুক্ত হয় না। যখন দেখবেন পূর্ব পদে বিভক্তি নেই, তখন বুঝবেন যে সেটি কর্মধারয়। যদি বিভক্তি থাকে যে কোনো পদের ক্ষেত্রে, যেখানে দেখছেন পরপদ প্রাধান্য পাচ্ছে অথচ সামনে বা পূর্ব পদে অর্থাৎ প্রথমের অংশে বিভক্তি নেই, আপনাকে বুঝতে হবে সেটা কর্মধারয়। যদি বিভক্তি থাকে তাহলে আপনাকে বুঝতে হবে সেটা কিন্তু তৎপুরুষ সমাসের মধ্যে পড়ছে। খুব ইজি আইডেন্টিফাই করা, আপনি যদি একটু বুঝে করতে পারেন। ক্লাসটা একবারের জায়গায় দুবার দেখবেন, দুটো তিনটে কোয়েশ্চেন প্র্যাকটিস নিয়ে বসবেন। ধরুন, মানে কোয়েশ্চেন প্র্যাকটিস মানে কি, আপনি কি এখন পুরো বই নিয়ে বসবেন? একেবারেই নয়। দেখুন, প্রত্যেকের কাছে গ্রামার বই আছে, আপনি মিলিয়ে দেখুন ম্যাডাম কি সঠিক বলছেন, আমি কি মেলাতে পারছি, নাকি মেলাতে গিয়ে কোথাও অসুবিধা হচ্ছে, আমি কি আইডেন্টিফাই করতে পারছি। দুটো একটা সমস্ত পদ নেবেন, খুব ভালো করে বুঝবেন। এই যে এগুলোকে আমরা সমস্ত পদ বলছি, এগুলোকে ভেঙে দেখুন যে আমরা বর্তমান লাইফে কিভাবে ব্যবহার করছি, মহানায়ক কথাকে কিভাবে ব্যবহার করছি, নায়ককে আইডেন্টিফাই করছে এই মহানায়ক কথাটা, মহা কথাটা, মহৎ যে, মহান যে নায়ক বা মহৎ যে নায়ক, আমি যদি এই কথাটি বলে থাকি, তাহলে আপনাকে বুঝতে হবে যে নায়ককে এই বিষয়টা বিশ্লেষিত করছে। এবার মহান বা মহতের পেছনে কি যদি আপনার দেখতে পারেন যে বিষয় বিভক্তি রয়েছে, তাহলে আপনাকে বুঝতে হবে সেটা তৎপুরুষ, যদি বিভক্তি না থাকে সেটা কর্মধারয়। বোঝাতে পারলাম? কি বলছে, এটির পাঁচটি বিভাগ দেখা যায়। সাধারণ দেখা যায়, পূর্বপদে বিশেষণ থাকে মূলত ভাবে। বিশেষণ আপনারা সকলেই জানেন, বিশেষ্য পদকে যা বিশেষিত করে সেটা কোনো দোষ হতে পারে, গুণ হতে পারে, দৈহিক গঠন হতে পারে, হোয়াট এভার ইট বি। বড় হতে পারে, ছোট হতে পারে, লম্বা হতে পারে, খাটো হতে পারে, মহান হতে পারে, যে কোনো ধরনের গুণ, যে কোনো ধরনের দোষ, মানে গুণের মধ্যেই দোষ কিন্তু পড়ে, এটা আপনাকে বুঝতে হবে। তো সেরকম যদি কোনো পদকে আপনি দেখতে পারেন যা একটি নির্দিষ্ট পদকে পরপদে বিশেষ্য থাকে, যদি হয়ে থাকে পরপদের অর্থ প্রাধান্য থাকে, তখন সেটা সাধারণ কর্মধারায় হয়ে থাকে। আরো একটা বিষয় যেটা লক্ষ্য করেন, সেটা হচ্ছে এখানে কিন্তু কোনো বিভক্তি নেই। মহান যে পুরুষ, মহাপুরুষ, এটা আমাদের উদাহরণ হিসেবে নেওয়া হয়েছে। পরে পেজে যাবো, মধ্যপদ দেবী। যে সমাসে মধ্যেকার পদটি লুপ্ত হয়, ঠিক আছে, তাকে আমরা মধ্যপদ রবি বলে থাকি। যেমন পথে অনুষ্ঠিত সভা, পথসভা। এই যে পথে অনুষ্ঠিত সভা, এবারে আপনি খুব ভালো করে দেখুন এটা কি পথকে বিশ্লেষিত করছে নাকি সভাকে। অনেকের কাছে এটাই বুঝতে সমস্যা হয় যে বৃক্ষ হইতে চ্যুত কি বোঝাতে চাইছে, পাতাকে মূলত বোঝাতে চাইছে, বা পদ হইতে চ্যুত কি কেউ বোঝাতে চাইছে, পদের থেকে কোনো একজন চ্যুত ব্যক্তিকে বোঝাতে চাইছে, এরকম অর্থ প্রকাশিত হয়। ঠিক তেমনই ভাবে পথে অনুষ্ঠিত সভা, এই পথের বিষয়টা বিশ্লেষিত করছে কাকে? পদ বিষয়টা কোন একটা জায়গা, কোন একটা নির্দিষ্ট সভা, কোন একটা নির্দিষ্ট জায়গা হচ্ছে সেই বিষয়টাকে দেখানো হচ্ছে। হাঁটু পরিমাণ জল, হাঁটু জল, সেই নির্দিষ্ট অবস্থানকে বোঝানো হচ্ছে। আপনাকে বুঝতে হবে আপনি বিশ্লেষিত কিভাবে করছেন। যদি প্রথম প্রথম অসুবিধা হবে, আপনি 4-5 দিন 6-7 দিন একটু প্র্যাকটিসের মধ্যে যদি থাকেন, বিষয়টা অনেক ক্লিয়ার হবে। অনেকগুলো উদাহরণ একসঙ্গে নিয়ে বসুন, আপনি কিন্তু বুঝতে পারবেন। ঠিক আছে? তো আমাদের কি বলছে, যে সমাসের মধ্যেকার পদটি লুপ্ত হয় তাকে কিন্তু আমরা মধ্যপদ রূপে সমাস বলবো। উপমানের সহিত সাধারণ ধর্মবাচক পদের সমাসকে যে উপমান কর্মধারায় সমাস বলে। এবার তার আগে আপনাকে উপমান এবং উপমা বোঝাতে হবে বা বুঝতে হবে, একটু দেখতে হবে। সিংহের ন্যায় শিশু, ঠিক আছে, যে গুণটি দিয়ে উপমেয়কে উপমানের সঙ্গে তুলনা করেছেন সেটি সাধারণ ধর্ম, মানে যে নির্দিষ্ট গুণ। আর যেখানে গুণ থাকে না সেখানে তো নেই। মূলত ভাবে যাকে আপনি তুলনা করছেন, যে ব্যক্তি বা বস্তুকে আপনি তুলনা করছেন, সে হচ্ছে কি আমাদের উপমেয়। যার সাথে বা যে বিজাতীয় বস্তুর সাথে আপনি তুলনা করছেন সেটা হচ্ছে কি আমাদের উপমা। ক্লিয়ার? উপমান কি? যাকে আপনি তুলনা করছেন তিনি নন, যার সাথে তুলনা করছেন। মূল যিনি ব্যক্তি বা বস্তু যাই কিছু হোক না কেন, কাজলের ন্যায় সুন্দর চোখ। এই যে কাজলের ন্যায় সুন্দর চোখ আমি বললাম, চোখকে বিশ্লেষিত করছো তুমি, মূলত বিষয়বস্তুটা কি? মূল বিষয়বস্তু চোখ। কার মতো সুন্দর? কাজলের মতো। কাজলের সাথে আপনি তুলনা করেছেন, যার সাথে আপনি তুলনা করেছেন বা যে বিজাতীয় বস্তুর সাথে আপনি তুলনা করেছেন সে হচ্ছে উপমা। আর সাধারণ ধর্ম কি সুন্দর, ঠিক আছে। আচ্ছা, আমাদের এখানে না একটা অনুষ্ঠান হচ্ছে, তো সেটা শুরু হয়ে গেছে, আমাকে ক্লাসটা এখানে বন্ধ করতে হবে। আপনাদের পরবর্তী অংশটা পরবর্তী ক্লাসে আমি দেব, কারণ এভাবে তো সম্ভব নয়।
তো আপনাদেরই অসুবিধা হবে। মূলত ভাবে এই হচ্ছে বিষয়। উপমান বা উপমিত ধারাটা আমি আপনাদের পরে বোঝাবো। আপনাকে যেইটুকুনি বলে আমি শেষ করব সেটা হচ্ছে কি তৎপুরুষের একটি জায়গা। তৎপুরুষ বিষয়টা কি জিনিস হয়? যে সমাসের পূর্বপদে কর্ম করণ অপাদান কারকের বিভক্তি চিহ্ন অনুসর্গ লোপ পায় ও পরপদের অর্থ প্রাধান্য পায়। এখানে তার জন্য আপনাকে কারকের ধারণটা সম্পূর্ণভাবে থাকতে হবে। কর্মের ক্ষেত্রে, করণের ক্ষেত্রে, অধিকরণের ক্ষেত্রে, অপাদানের ক্ষেত্রে, নিমিত্তের ক্ষেত্রে, এই প্রত্যেকটা জায়গায় এই জন্য আপনাকে কারক করতে হতো। তো এই জায়গাগুলো আপনাকে ক্লিয়ার রাখতে হবে। জানবেন যে যখনই এরকম ধরনের কোনো অনুসর্গ বা বিভক্তি আপনি দেখতে পারবেন, সেটা কিন্তু মূলত আমাদের কি হয়ে থাকে বলুন তো? আহ সেটা আমাদের তৎপুরুষ সমাস হয়ে থাকে। এই পূর্বপদে যে বিভক্তি জাতীয় বিষয়টা বা অনুসর্গ জাতীয় বিষয়টা আপনি যেখানে ব্যাখ্যা করছেন সেখানে থাকাটা, এটা কিন্তু কখনোই কর্মধারয় সমাসে হয় না। একটু শান্ত হয়েছে, আমি একটু বলে নিই, নইলে আপনাদের ছড়িয়ে ছিটিয়ে যাবে বিষয়টা। উপমান জিনিসটাকে বোঝাতে পারলাম, যার সাথে আপনি তুলনা করছেন। বলছে উপমানের সহিত সাধারণ ধর্মবাচক পদের সমাসকে উপমান কর্মধারায় বলে। কাজলের মতো কালো, এই যে কালো রয়েছে না, এটা সাধারণ ধর্ম, ঠিক আছে? আর কাজলের মতো এটা হচ্ছে কি উপমান, ঠিক আছে? এই ধরনের যে সমাসগুলো হয়ে থাকে তাকে কিন্তু আমরা কি বলে থাকি? উপমান জাতীয় বা উপমান কর্মধারয় বলা হয়ে থাকে। ব্যাস বাক্যে উপমান পদটি প্রথমে, সাদৃশ্যবাচক পদটি শব্দটি এবং শেষে সাধারণ ধর্ম থাকে। এই যে মত, ন্যায়, সম, পাড়া, এই যে বিষয়পত্রগুলো দেখছে, এগুলোকে বলা হয়ে থাকে সাধারণ ধর্ম। সাধারণ ধর্ম বলছেন, বলুন ওটাকে কি বলে? সাদৃশ্যবাচক শব্দ, ঠিক আছে? আর সাধারণ ধর্ম ভালো, খারাপ, সুন্দর, কোমল, তুলতুলে, নরম, এগুলো হচ্ছে সাধারণ ধর্ম, যেটা আপনার মধ্যেও আছে, সেই বিজাতীয় বস্তুর মধ্যেও আছে, তার সাথে আপনাকে তুলনা করা হচ্ছে। এগুলো আপনারা দেখতেই বুঝতে পারবেন। মধ্যপদলবীকে দেখলে বুঝতে পারবেন, মাঝে থেকে কোনো একটা ওয়ার্ড আপনার নেই সেটা বুঝতে পারবেন। উপমানে দেখতে পারবেন যে কোনো একটা নির্দিষ্ট বিষয়বস্তুর সাথে কোনো একটা বিষয়বস্তুকে তুলনা করা হয়েছে, সেটা হচ্ছে কি আমাদের মূলত ভাবে উপমান কর্মধারায়। এবং উপমেয় কর্মধারা, উপমিত কর্মধারায় কি সাধারণ ধর্মবাচক পদ কিন্তু থাকে না। সাধারণ মানে কি? যে এই যে আপনি আহ ঠিক ভগবানের মতো ভালো, আপনি ভগবানের মতো ভালো মানুষ, আমি যদি বলে থাকি এটা হচ্ছে সাধারণ, ভগবানও ভালো, আপনিও ভালো, এই সাধারণ পদটা থাকবে। উপমেয় পদের সহিত উপমানই যে সমাস হয়ে থাকে তাকে আমরা কর্মধারায় বলবো। উপমেয় থাকবে, উপমানও থাকবে, এই দুটো থাকবে। উপমেয় কোনটা? যে নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে আপনি তুলনা করছেন, মানে যার সম্পর্কে আপনি কথাটা বলছেন সে তিনি, এবং যার সাথে তুলনা করছেন সেটি হচ্ছে গিয়ে উপমান, আপনাকে মাথায় রাখতে হবে। কি বলছে? তাকে আমরা উপমিত কর্মধারায় সমাস করছি। মুখ শশীর ন্যায়, মুখ কিরকম? মুখ শশীর ন্যায়। এই যে শশী দেখছেন এটা হচ্ছে বিজাতীয় বস্তু, মুখ হচ্ছে সেই বিষয়টা যেটা হচ্ছে নির্দিষ্ট বিষয়বস্তু যাকে আপনি তুলনা করছেন, যিনি উপমিত। ন্যায় হচ্ছে কি কিরকম? ন্যায় হচ্ছে কি আমাদের সেরকম শব্দ যেটাকে সাদৃশ্যবাচক শব্দ বলে। কিন্তু সাধারণ ধর্ম, মুখ শশীর ন্যায় কি সুন্দর, নাকি কালো, নাকি দাগালো, না কিছু, এইগুলো কোনোটা বিষয়বস্তু আপনাকে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়নি। যদি এরকম উল্লেখ করে না দেওয়া থাকে, মুখ ও শশী দেখুন, এখানে কোনো বিজাতীয় বস্তুর সাধারণ ধর্ম যেহেতু নেই, আপনার কিন্তু এক্সপ্লেনেশন নেই। যদি এরকম কোনো ধরনের শব্দ বা শব্দগুচ্ছ আপনাকে যদি দেওয়া হয়ে থাকে, আচ্ছা, এক্ষেত্রে কিন্তু আপনাকে এভাবে দেওয়া হবে শব্দগুলো, অর্থাৎ সমস্ত পদ কিন্তু দেওয়া হয়, আপনাকে কিন্তু ভাঙতে জানতে হবে। আমরা আরো কিছু প্র্যাকটিস দিয়ে আসবো, যা আপনাদের ভাঙা কিন্তু দেখতে সাহায্য করবে বা বুঝতে সাহায্য করবে। পোকা কাচের মতো, কাচ পোকা বলা হয়ে থাকে। কাচের মতো কেমন? চকচকে, গোল, নিটোল, পরিষ্কার, হোয়াট এভার ইট, যা কিছু হোক না কেন, তা কিন্তু এখানে উল্লেখ করা নেই, এটাকে আমরা উপমিত বলি। তাহলে কি হলো? যেখানে আমাদের মূলত ভাবে সাদৃশ্যবাচক সাধারণ শব্দ থাকছে এবং উপমান থাকছে, উপমেয় থাকছে না, সেটাকে আমরা উপমান বলছি। যেটা উপমিত সেখানে উপমান এবং উপমান, উপমান এবং উপমেয় দুজনেই থাকছে, সাধারণ ধর্ম থাকছে না, অর্থাৎ ভালো, খারাপ, মন্দ, কালো, দাগালো, চকচকে, ঝকঝকে, দৌড়ানো, হোয়াট এভার যে কিছু গুণ থাকুক না কেন, সেটা কিন্তু দুজনের মধ্যে একজনের উল্লেখ করা নেই। যদি এরকম কিছু শব্দ পান সেটাকে উপমিত বলে। যদি বলেন তাহলে আমরা বুঝবো কি করে কোনটা উপমান কোনটা উপমিত, বা এই শব্দগুলিকে ভাঙবো কি করে? এগুলো প্র্যাকটিস, এগুলো আপনাকে একদিনে করলে হবে না। আপনি 30টা দিন প্র্যাকটিসের মধ্যে যদি থাকেন, আপনি তাহলে ভাঙতে শিখবেন। কারণ আপনাকে জীবনরূপ উদ্যান এ কথাটা দেবে না, আপনাকে বলবেন জীবন উদ্যান, আপনি ভেঙে দেখুন এবং বলুন সমাস কোনটা, বা এটা কোন ধরনের সমাসবদ্ধ পদ বা সেন্টেন্সের মধ্যে আপনাকে দিতে হবে। প্রথমে আগে আপনি এই শব্দটাকে তো ভাঙুন, তারপর তো আপনি সেন্টেন্সে ভাঙবেন। ঠিক আছে? আমি কি বোঝাতে চাইছি?
এটাকে ভাঙতে শিখুন, সমস্ত পদকে ভাঙতে শিখুন। ব্যাস বাক্য দিয়ে সমস্ত, মানে সন্ধির ক্ষেত্রেও সেম বিষয় হয়, প্রত্যেককে বলা হয়ে থাকে। আপনাকে কখনোই দেওয়া হয় না যে আম, আম, আপনি ধরুন কি বলবো ওটাকে, মানে সন্ধির ক্ষেত্রেও আমরা এই বিষয়পত্রগুলো দেখতে পারি না যে বর্ণের মধ্যে আপনাকে বিশ্লেষিত অংশটা দেওয়া হলো, যে হিমালয় হিমযুক্ত আলয়, এবার বলুন আপনি কি হয়, ওটা বাচ্চাদের দেওয়া হয়, আপনাকে দেওয়া হবে হিমালয়, আপনি সেটাকে ভাঙবেন। তার মানে কি হলো, আপনাকে মূল শব্দ থেকে ভেঙে দেখাতে হবে কেমন হচ্ছে। ম্যাথেও তো তাই দেওয়া থাকে, আমাকে প্যাটার্ন অঙ্ক করে আমাদের দেখাতে হয়। ঠিক তেমনই ভাবে সমাসের ক্ষেত্রেও আপনাকে সমস্ত পদ দেওয়া থাকবে, সমস্যমান পদ বা ব্যাস বাক্য কিন্তু আপনাকে নির্বাচন করতে হবে। কিভাবে নির্বাচন করবেন? আপনি আপনার ঘরে বাইরে অফিসে কিভাবে শব্দগুলোকে ব্যবহার করছেন তার অর্থ খুঁজে বের করুন। আপনি চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে রয়েছেন, আপনি ভাঙার চেষ্টা করুন চৌরাস্তা বলতে কাকে বিশ্লেষিত করা হচ্ছে, রাস্তাকে নাকি চারটাকে। যদি রাস্তাকে বিশ্লেষিত করা হয়ে থাকে তাহলে আপনি একবার ভাবুন তো, একটা স্থানকে রয়েছে, এবার ওই নির্দিষ্ট স্থানকে আমরা বিশেষ হিসাবে যদি ধরে নিই, আগের পদটাকে যদি আমি ধরে নিই সংখ্যা হিসাবে, তাহলে এখানে পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে এবং তার সাথে সাথে সামনে সংখ্যা আছে, সামনে সংখ্যা আছে, মানে সেটা দ্বিতীয় হবে। বোঝাতে পারলাম আমি? নষ্ট নির্যাত, নষ্ট হইয়াছে নির্যাত, নষ্ট নির বলতে এটা বোঝানো হয়ে থাকে। নির, নির মানে পাখির বাসা, নষ্ট হয়েছে, এটা একটি বিশেষণ রূপে প্রকাশিত হয়েছে। কোন পদের অর্থ প্রাধান্য পাচ্ছে দেখুন তো, নষ্টকে পাচ্ছে নাকি বাসাকে পাচ্ছে? দুটোর মধ্যে দেখুন কোনোটাকেই পাচ্ছে না, কোনো একটা নির্দিষ্ট ব্যক্তির কথা বলা হচ্ছে। দেখুন দুটোর অর্থ একটারও মিলল না, তার মানে এটা কি হলো, বহুব্রীহি সমাস হলো। আপনার মনে হতে পারে তাহলে ভাগগুলো কি করে শিখবো? আপনার আগে এই ধারণাটা ক্লিয়ার হওয়া দরকার, তারপর আপনি বাকিগুলোতে যান। যদি দেখেন যে আপনার কাছে যদি কর্মধারয় সম্পর্কে ধারণা ক্লিয়ার থাকে, তাহলে আপনি সহজেই বাকি ভাগগুলোকে পড়তে পারবেন বা বুঝতে পারবেন বা আইডেন্টিফাই করতে পারবেন। মানে আমাদের এটা পড়ানোর নিয়মই, আমরা বৃহৎ থেকে সংকীর্ণের দিকে যাব। আগে আপনাকে এত বড় একটা পৃথিবীকে দেখাবো যে এটাকে পৃথিবী বলে, তারপর তো জলস্থল, পাখি, বাসা, মানুষজন, ছোট ছোট তীরে আমাদের কীট পতঙ্গ, ধুলি, মাটি, কণা এসব সম্পর্কে জানাবো। হঠাৎ করে তো ছোট থেকে শুরু করতে পারি না, না? কারণ আমাদের তাহলে বুঝতে সুবিধা হয়। রূপকের কথা কি, যেখানে দুটোর মধ্যে অভেদ কল্পনা করা হয় সেটাকে রূপক বলে। অর্থাৎ উভয়ের মধ্যে, উপমা বা উপমেয় দুটোর মধ্যে অভেদ কল্পনা করাকে, এবং পূর্বপদে উপমেয়ের সহিত পদ হচ্ছে কি উপমানে, সেই সমাজকে আমরা কি বলছি, রূপক সমাজ বলছি। জীবন রূপ উদ্যান, জীবন উদ্যান, মনোরূপ মাঝি, মনোমাঝি, হৃদয় রূপ কুসুম, হৃদয় কুসুম, এই ধরনের শব্দ আপনি ব্যবহার করতে দেখতে পারবেন। এছাড়া আপনাকে আমি যেটা দেখাবো, ঝটপট করে একটু দেখাচ্ছি, বারবার করে বলছি আমাদের এখানে গ্রামগঞ্জে একটু অনুষ্ঠান চলছে, তো একটু অসুবিধা আপনাদের হতে পারে। তার মধ্যে হেডফোনের একটা সমস্যা হয়েছে, যে আমি যে মোটামুটি ভাবে ক্লাস নেওয়ার জন্য যেটাকে ব্যবহার করেছি, যতই দামি জিনিস ব্যবহার করুন না কেন, ওই যে বলে না, আমরা সবাই ভাবে ঘর কি মুরগি ডাল বরাবর লাগতে হয়, ঠিক আছে? তো আমাদের কাছে খুব দামি জিনিসগুলো খুব দামি মনে হয়, মানে মনে হয় যেন খুব এক্সপেন্সিভ জিনিসগুলো হয়তো খুব ভালো হবে, বাট দিন শেষে কাজে লাগে বলুন তো কি, আপনার সবচেয়ে দৈনন্দিন পরিচিত সাধারণ জগতের কিছু জিনিসগুলো, ঠিক আছে? এবং সেটা দিয়েই আমাদের জীবন চলে। মানে আপনি বিশ্বাস করবেন না, এটা আমার ভাই থেকে আমি ধার নিয়েছি। তো এটা অনেক বছর থেকে আমার কাছে রয়েছে, আমি যবে থেকে হয়তো ক্লাস নিচ্ছি বাড়িতে বসে যেগুলো ক্লাস নিই। এত ভালো এটা সার্ভিস, এটার দামের তুলনায় এটার দাম কিছুই না, মানে এটা বোটের একটা নিউ ভার্সনের আমি নিয়েছি। তো দ্য থিঙ্ক ইজ যে আমি বলছি না খারাপ, বাট আমার কাজের জন্য এগুলো পারফেক্ট নয়। এরকম বড় বড় বক্স আমার কাছে আরো রয়েছে, যেগুলো আমি সাউন্ড সিস্টেমের জন্য কেনা হয়েছিল। ডিজিটেকের বক্স রয়েছে, সেখানে দাঁড়িয়ে আমি এইটাকে ব্যবহার করতাম আমার ক্লাস নেওয়ার জন্য, এতটাই ভালো এটা। মানে এত বড় বড় বাক্স বিভিন্ন ধরনের ইসে এখানে লাগিয়ে দেখবেন আমি মাঝে মাঝে ভিডিও করি। তো সেগুলো আমাদের ক্লাস নেওয়ার জন্য বিশ্বাস করুন কাজে আসে না। তো আমি জানি না আপনারা কতটা সঠিকভাবে শুনতে পারছেন, ক্লাসটা তো এতক্ষণ নিয়েছি, দেখা যাক। আপনারা যদি শুনতে নাও পারেন একটু কষ্ট করে চেষ্টা করবেন শোনার, এটাই আমার বলা। তো দিন শেষে এগুলোই কাজে লাগে। আপনি জানবেন যে সাধারণের, তার মানে আপনি এটা থেকে কি বুঝলেন যে সাধারণের ভ্যালুয়েশন অনেক বেশি এবং সাধারণের ভ্যালুয়েশন আমাদের করা দরকার, ঠিক আছে? তার গুরুত্ব অনেক। দেখবেন যে আপনি বড় বড় কোচিং সেন্টারে পড়ে আপনাকে যে জিনিসটা একটা মানুষ বোঝাতে পারলো না বা বুঝতে পারলেন না, আপনার পাশের বাড়ি থাকা দাদা আপনাকে বোঝাতে পারলো, এর থেকে পরিচিতির ব্যাপারটা তো আছেই, কিন্তু সহজতা সুর ভীষণ সুন্দর। এটা হচ্ছে কি বলার বিষয়, যে বড় বড় মানুষের আপনি সাজেশন নিয়ে যতটা না শান্ত হলেন, আপনার ঘরের মানুষের কেউ না একজন কেউ যদি বলে বা পাশের কেউ যদি বলে, তাহলে আপনি দেখবেন খুব সহজে সেই জিনিসটা বুঝে যাচ্ছেন। তো সাধারণে গুরুত্ব দিতে শিখুন, সাধারণকে অসাধারণ রূপে দেখুন। মানে কাজের ক্ষেত্রেই হোক না কেন বা ব্যক্তিগত জীবনেই হোক না কেন, প্রত্যেকটা জায়গায় এগুলো ভীষণ ইম্পর্টেন্ট।
তো আমি তো আমার কাজের ক্ষেত্রে প্রচুর বড় বড় মানে জিনিসপত্র কিনে টিনে খরচাপাতি করেছি, কিন্তু দিন শেষে কাজে এটা এসেছে। আপনি দেখলে বুঝতে পারবেন এটা চারিদিকে যে ছেঁড়া ভাঙা, এটা হচ্ছে বিষয়। তো আপনাকে যেই বড় টিচার পড়াক না কেন, আপনাকে মাথায় রাখতে হবে নিজের পড়া ইম্পর্টেন্ট। আপনার পড়াটা যতটাই খটোমটো হোক না কেন, আপনার সেই সাইকেলে আপনি সবচেয়ে ভালো চালাতে পারবেন যে সাইকেলে ব্রেক নেইও। মানে আপনার সাইকেল যতটাই খারাপ হোক না কেন, আপনার যেটার অভিজ্ঞতা রয়েছে বা আপনি যেটা পারেন বা বুঝতে পারেন তার থেকেই আপনার শেখা উচিত বা জরুরি বলে আমার মতামত। অন্তত এই টাইমটায় নিজের উপর বিশ্বাস রাখুন, প্রত্যেকে খুব ভালো করে পড়াশোনা করুন, এটাই বলার উদ্দেশ্য। এবং শেষ মুহূর্তে এই ক্লাসেস গুলো আশা করছি আপনাকে হেল্প করবে। একটু তৎপুরুষে চলে যায়। মূলত ভাবে তৎপুরুষ বুঝতে গেলে আপনাকে কর্মকরণ এইগুলো বুঝতে হবে। আপনাদের সকলের করণ কারক বলছি কেন, কারকের ক্লাসটা আপনাদের করানো হয়েছে। কি বলছে দেখুন, যে সমাসে পূর্বপদে কর্ম করণ অপাদান কারকের বিভিন্ন বিভক্তি অনুসর্গ লোপ পায়, পূর্বপুরুষ থেকে লোপ পাচ্ছে, যখন আমরা তৈরি করছি সমাজগত পদ সেখানে লোপ পেতে দেখা যায়, তখন কিন্তু তাকে আমরা কি বলছি, তৎপুরুষ সমাস। পূর্ব পদে কে বিভক্তি লোপ পেয়েছে, দেখুন এখানে গাট কে কাটা, এই যে পূর্বপদে এই যে কে বিষয়টা বা অন্যান্য বিষয়, এগুলো কিন্তু আপনি কর্মধারার ক্ষেত্রে ব্যবহৃত দেখতে পারবেন না। মধ্যপদ লোপের ক্ষেত্রে যেটা দেখা যায় সেটাকে বলা হয়ে থাকে সেই মধ্যপদ, মধ্যবর্তী পদ হিসাবে সেটা ব্যবহৃত হয়ে থাকে, এটা আপনাকে জানতে হবে, ঠিক আছে। করণ কারকের ক্ষেত্রে কি হবে, আমরা জানি করণ কারকের ক্ষেত্রে দ্বারা দিয়ে কর্তৃক শব্দগুলো ব্যবহার হয়ে থাকে, সেখানে সেগুলো অনুসর্গ ব্যবহার করা হয়ে থাকবে। জবাই রাঙা এ ব্যবহৃত হচ্ছে দেখুন। পথের দ্বারা প্রথার দ্বারা বদ্ধ, ছাতা দিয়ে পেটা, এগুলো দিয়ে আপনি বুঝতে পারবেন যে এটা আপনার করণ কারকের একটি উদাহরণ কিন্তু, ঠিক আছে। মানে যখন আপনি সমস্ত পদ তৈরি করবেন, মানে ছাতা পেটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন, ছাতার ওপর পিটেছে আমি, ছাতা মিশ্রিত পেটা, ছাতার দ্বারা পেটা, কোনটা সঠিক বলে মনে হচ্ছে। তার মানে কি হলো বলুন তো, আপনি বর্তমান বা প্রেজেন্ট লাইফ থেকে কিন্তু নিতে হবে, বুঝতে হবে যে পেনে লেখা, পেন দিয়ে লেখা, এটা কি হলো, কর্মধারার মধ্যে পড়বে না কিন্তু। পেন দিয়ে যখন লিখছি এটার আশ্রয় করে লেখার কাজটি সম্পন্ন হচ্ছে, আপনি নিজে প্রেজেন্ট লাইফের থেকে বুঝুন যে কাউকে আশ্রয় করে সম্পন্ন হচ্ছে না, তার দ্বারাই কাজটা সম্পূর্ণ হচ্ছে, লেখার কাজটা পেন না থাকলে সম্পূর্ণ হতো না, তার সাহায্যে কাজটা কমপ্লিট হচ্ছে, তাহলে করণ। এবং তৎপুরুষের ক্ষেত্রে আমরা যদি দেখতে পারি তাহলে এটা করণ তৎপুরুষের মধ্যে পড়ে। ব্যাখ্যা করে দেখুন, লুচিকে ভাজা, লুচিকে কি দিয়ে ভাজা, লুচিকে ভাজাকে আমরা দুই তিন ভাবে ব্যাখ্যা করতে পারি, সঠিক প্রত্যেকটা ব্যাখ্যা তাদের ক্ষেত্রে সঠিক। জবাই রাঙা, জবা দ্বারা রাঙা, এরকম একটা ভাবকে বোঝাচ্ছে। এবং উন্তস্তীয় কিন্তু আমাদের মূলত ভাবে করণ কারকের ক্ষেত্রে ব্যবহার হয়, আপনারা সকলে জানেন। আচ্ছা, বিভক্তির ব্যবহার করতে শিখুন, বর্তমান লাইফে কিভাবে ব্যবহার করছি সেটা বুঝুন, ঠিক আছে। পাতায় লেখা বা খাতায় লেখা, তো এইরকম বিষয়গুলো আপনাকে কিন্তু আত্মস্থ করতে হবে। সম্প্রদান কারকের ক্ষেত্রে আপনারা জানেন যে এখানে ছোট্ট দু একটাই মাত্র উদাহরণ পাওয়া যায়। দেবকে দত্ত মূলত ভাবে কে ব্যবহার করা হয়েছে, দেবদত্ত বলা হয়ে থাকে, যেখানে বোঝাচ্ছে যে সম্প্রদান করাকে কিছু বোঝাচ্ছে, মানে। আর এক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে কারো চরণে আপনি দান করছেন, সেই নির্দিষ্ট চরণকে আমরা কিন্তু সম্প্রদান করে থাকি। কোনো ভিক্ষুকে আপনি খাবার দান করছেন, সেই নির্দিষ্ট ভিক্ষুকে বা সেই পাত্রকে যাকে আপনি দান করছেন নিঃস্বার্থভাবে, তাকে কিন্তু আমরা সম্প্রদান কারক বলে থাকি। সেভাবে এটাকে কিন্তু আপনাকে ব্যাখ্যা করতে হবে। অপাদানের ক্ষেত্রে এতে বিভক্তি হতে পারে, চে, এটা ছে হয়ে গেছে, এটা চে হবে, চে থেকে হইতে অনুসর্গ লোপ পাবে। রাজা হইতে ভয়, রাজ ভয়, কোথা থেকে ভয়, রাজা থেকে ভয় বা হইতে ভয়। দেখুন কোনো জায়গা থেকে হইতে, থেকে, বিচ্যুত, চ্যুত, উৎপন্ন, ভীত, এই ধরনের ভাব কিন্তু বোঝালে আমরা কিন্তু সবসময় অপাদানের মধ্যে ফেলবো। এটা কোথা থেকে আপনি জানবেন, কারকের থেকে জানবেন। অধিকরণে কোনো নির্দিষ্ট স্থানকে বোঝালে আমরা সেটা কিন্তু অধিকরণে বলবো। এতে প্রভৃতি যদি লোপ পায় তাহলে আপনাকে বুঝতে হবে সেটা অধিকরণ কারক। অনেকের মনে হতে পারে উনতস্তীয় বা অন্যান্য জায়গায় তো ব্যবহৃত হচ্ছে, আপনাকে দেখতে হবে যে সেখানে কি কাজ কোনো কিছু দ্বারা করাকে বোঝাচ্ছে, নাকি কোনো একটা স্থানে থাকাকে বোঝাচ্ছে, কোনো একটা স্থায়ী জায়গাকে বোঝাচ্ছে, বা কোথাও থেকে পতিত বিষয়কে বোঝাচ্ছে। এই বিষয়গুলো কিন্তু আপনাকে বুঝতে হবে। আপনার হঠাৎ করে মনে হয় এতগুলো বিষয় একসঙ্গে কি দেখা সম্ভব, ম্যাডাম? অনেকদিন ধরে যদি আপনি এগুলোকে প্র্যাকটিসে বা বোঝার মধ্যে রাখেন, আপনার পক্ষে কিন্তু সম্ভব, আপনার কাছে কিন্তু এই বিষয়গুলো খুব সহজ হয়ে উঠবে। তার জন্যই আমি বাকি বিষয়বস্তুর ভাবগুলো, যেমন আলোকের বিষয়গুলো আমি রাখলাম না, বা বিষয়গুলো অন্যান্য বিষয়গুলো, সেগুলো উদাহরণের সাপেক্ষে আপনাদের অন্যদিন একদিন দেখাবো। দেখুন, বনে বাস, শ্রমে কুণ্ঠ, মনে মরা, এই ধরনের বিষয়বস্তুকে আমরা বোঝাতে অধিকরণ তৎপুরুষকে ব্যবহার করে থাকি। তো আশা করছি এছাড়া এই তৎপুরুষের বিভাগগুলো আপনারা দেখতে পারেন: ব্যক্তি, নিমিত্ত, ক্রিয়া, বিশেষণ, সম্বন্ধ, উপকরণ এবং নং তৎপুরুষ। সম্বন্ধ তৎপুরুষের থেকে আলোক থেকে বহুব্রীহি থেকে এই ধরনের বিষয়বস্তুগুলো আপনাদের আসতে দেখা যায়, এবং সম্বন্ধ পদের সম্পর্কেও আপনাদের একটু ধারণাকে সঠিক রাখতে হবে। এই অবধি আজকে ক্লিয়ার রাখুন, কি কি পড়িয়েছি বোঝার চেষ্টা করুন আগে। মূলত ভাবে আমি আজকে যেটা দেখানোর আপনাদের চেষ্টা করেছি সেটা হচ্ছে যে
সেটা হচ্ছে যে সমাজ কি জিনিস হয়, সমাজে কি কি বিভাগ রয়েছে, পদ কাকে বলে, আহ কিভাবে সমাজকে আমরা ব্যাখ্যা করছি, অর্থাৎ পরপদ প্রাধান্য নাকি পূর্বপদ প্রাধান্য, উত্তর পূর্ব পদের দুটোর মধ্যে বিশ্লেষণ হওয়ার একটা জায়গাকে আমরা ব্যাখ্যা করেছি। এছাড়া বিভিন্ন বিষয়কে দেখার চেষ্টা করেছি যে কোন সমাজে আমরা কিভাবে ভেঙে দেখবো, কোনটা পরপদ প্রধান কোনটাতে পূর্বপদ প্রধান। আর দুটো বিষয়কে একেবারে ভেঙে আমরা ভাগও দেখানোর চেষ্টা করেছি, সেটা কর্মধারয় এবং তৎপুরুষ সমাজ। ঠিক আছে, আর যেগুলো এক্সেস রয়েছে সেগুলো আমি আপনাদের অন্য একটি ক্লাসে করাবো। মূলত ভাবে এই ক্লাসটি আপনাদের যেন কাজে লাগে সেজন্য একটু আপনাদের আগে করানো, যাতে ধারণাগত বিষয় ক্লিয়ার থাকে। এইটুকুনি ধারণা ক্লিয়ার থাকলে আপনি কতগুলো যে পরীক্ষার উত্তর করতে পারবেন আপনার কোনো ধারণা নেই। এই বেসিক ধারণাটা আমাদের সমস্যা ছিল। আশা করছি আপনাদের ক্লাসটি হেল্প করবে এবং আজকে ক্লাস আমরা এই অবধি রাখবো। সকলকে ধন্যবাদ আজকে ক্লাসটি দেখার জন্য। এবং আমাদের রেকর্ডেড ভার্সনে প্রত্যেকদিন ক্লাস হয়ে থাকে, এবং সেটা দুপুর 2টোর সময় আপনাদের কিন্তু আপলোড করা হয়ে থাকে। এবং প্রত্যেকদিন যেটা বললাম, এবং অবশ্যই ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আশা করছি আপনাদের ক্লাসগুলো উপকারে লাগবে। কমেন্ট করে জানাবেন কোথাও যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে, কোনো সমস্যা থাকলে প্রশ্ন করবেন। সবসময় উত্তর দেওয়া সম্ভব হয় না, কিন্তু আমি প্রত্যেকটার উত্তর দেওয়ার চেষ্টা করি কমেন্টসে। আর অবশ্যই যেটা বলবো, আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, এখানে আজকে বারকোডটা ব্যবহার করা হয়নি। তো এই যে নির্দিষ্ট ক্লাসটি আপনি দেখছেন তার শেষের দিকে অর্থাৎ নিচের দিকে আপনি দেখতে পারবেন যে একটি ডেসক্রিপশন বক্স রয়েছে, সেখানে কিন্তু আপনাদের ফেসবুক এবং টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে। এটি ফ্রি অফ কস্ট, আমাদের কোনো বাণিজ্যিক কোনো উদ্দেশ্য নেই, এই চ্যানেলে কোনো এই মুহূর্ত পর্যন্ত বাণিজ্যিক কোনো উদ্দেশ্য নেই, বা যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে আপনারা সেখানে গিয়ে নিজেদেরকে একবার করে ইভ্যালুয়েট করতে পারেন যে আপনাদের প্রিপারেশনটি কতটুকু রয়েছে। ঠিক আছে, নবম দশম শ্রেণীর ওপরে আমরা কাজ করছি। পিজিটি লেভেলের স্টুডেন্টসরা এখানে অ্যাপ্লিকেবল বা তাদের হেল্প হতে পারে। গ্রামারটা অল ওভার ওয়েস্ট বেঙ্গলে আপনারা যারাই বাংলা করছেন না কেন বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে, প্রত্যেকের জন্য হেল্প করবেন। তো আজকে ক্লাস আমরা এভাবেই রাখবো, মানে এখানেই রাখবো। সকলকে ধন্যবাদ আজকে ক্লাস দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আমি জানি না আপনারা ঠিক কতটা শুনতে পেরেছেন সঠিকভাবে, কারণ আমাদের এখানটায় একটু টাইমের সমস্যা হচ্ছিল এবং আজকে হেডফোনটা অন্য নেওয়া হয়েছে। তো দেখা যাক আপনারা কতটা কি শুনতে পেরেছেন। যাই হোক, সকলকে ধন্যবাদ আজকে ক্লাস করার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পড়াশোনার মধ্যে থাকুন, পজিটিভলি এগিয়ে যান। সকলকে ধন্যবাদ আজকে ক্লাস দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ, জয় ভারত, নমস্কার। সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন।